সেটা একটু লিখে নাও, নোট করে নাও। আর আবিদ স্যারের বইটা সামনে নাও, সেখানে ঠিক করলে হবে। আবিদ স্যারের বইয়ের তোমরা পেজ বের করো। সবার কি আছে সামনে বইটা? পেজ 9 আগে বের করো। আবিদ স্যারের বইয়ের পেজ 9 করেছো? বলবো আমি? বলেন। আচ্ছা, একটা কোশ্চেন এসেছিল ওল্ড কারিকুলামে যে অ্যাসেসমেন্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটার অ্যান্সারটা কিভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। গ্রোথটা হবে হলো, তুমি দেখো পেজ 9 লেখা যে ফিজিক্যাল গ্রোথ দেখবো আমরা, অ্যানথ্রোপোমেট্রি দেখে, আর রিপ্রোডাক্টিভ গ্রোথ দেখবো। যেহেতু শুধু রিপ্রোডাক্টিভ গ্রোথ লিখলে হবে, ফিজিক্যাল গ্রোথের পাশে যে অ্যানথ্রোপোমেট্রি সেটা তোমরা লিখবা যে অ্যানথ্রোপোমেট্রিতে আমাদের কি কি মেজার করতে হয়, লেংথ অথবা হাইট, ওয়েট, মিড আপার আর্ম সার্কামফারেন্স, অক্সিপিটাল ফ্রন্টাল সার্কামফারেন্স, আর বডি মাস ইনডেক্স, স্কিন ফোল্ড থিকনেস। এটা গেল গ্রোথ। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে লিখবা পেজ নাম্বার, কই গেল, পেজ 12, হ্যাঁ 12 দেখো অ্যাসেসমেন্ট অফ ডেভেলপমেন্ট। সেটা হলো আমরা মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট দেখি লিখতে হবে, স্ট্যান্ডার্ড ফর মানে চার্ট দেখে। আর 2 নাম্বার হলো কিছু স্কেল দিয়ে, আমরা বেলি স্কেল, ডেনভার স্কেল, এটা আমরা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি। ঠিক আছে, তারপর ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের ওখানে লিখবা 4টা ডোমেইনে আমরা দেখি। ডোমেইন 4টা কি? গ্রস মোটর, সাথে ফাইন মোটর ভিশন, স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং একসাথে, আর সোশ্যাল ইমোশনাল বিহেভিয়ার একসাথে। ঠিক আছে, এটা হবে ওই কোশ্চেনটার অ্যান্সার। একজন বলো তো আমি কি কি বললাম, যে হাউ ইউ উইল অ্যাসেস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, কি কি হবে তাহলে বলো? কে বলবা, কে বলবা? আশ্বিন বলো। আশ্বিন, তোমার কাছে কি সামনে বই আছে, আবিদ স্যারের বই? Yes, ma'am, আছে। ওকে, বলো অ্যাসেসমেন্ট অফ গ্রোথ কি লিখবা? I mean, assessment of growth, I will first check No, anthropometry, in which there will be. 2 division. Yes. One is physical, then reproductive. Physical Yes, ma'am. growth এর পাশে anthropometry, ঠিক আছে? এবং Physical and reproductive. হ্যাঁ, anthropometry পাশে কি লিখবা? In anthropometry, man, I will measure, ma'am, by the instruments like supine No. length, measurement of length or height, হ্যাঁ, and measurement of body weight, and Yes. mid upper arm circumference, occipital frontal circumference. BMI, স্কিন ফোল্ড থিকনেস। এটা হলো আবিদ স্যারের বইয়ের পেজ 9, পেজ 9। হ্যাঁ, আর ডেভেলপমেন্টে কি লিখবা? I mean, development, there are different domains, and one is, ma'am, Yes. scales of Different scale, using domain and using scales. Using domain এর মধ্যে ইয়ে থাকবে গ্রস মোটর, ফাইন মোটর ভিশন, হ্যাঁ এই 4টা জিনিস লেখা থাকবে। আর বিভিন্ন স্কেলে 2টা স্কেলের নাম লিখলেই হবে, বেলি স্কেল, ডেনভার স্কেল, ব্যাস। আচ্ছা, এবার হলো ডোমেইন তো 8 domains are 8 domains and there is বুঝি 4 নাই। functional areas হ্যাঁ, না 8 ডোমেন্স না, 8 ডোমেন্স কে আমরা 4টা ভাগে, আমরা যদি আনসার চাই তোমার কাছে এই 4টা ভাগে লিখতে হবে। একটা হলো গ্রস মোটর 1 নাম্বার, 2 নাম্বার ফাইন মোটর ভিশন একসাথে। ঠিক আছে, যে ফাংশনাল এরিয়া যেটা সেটাই আমরা ডোমেইন মিন করি। আমরা যখন কোশ্চেনে দেই তখন কিন্তু আমরা এভাবে চাই যে ডোমেইনস গুলো ফলোইং ডোমেইনসে বাচ্চাদেরকে দেখা হয়। এক হলো গ্রস মোটর, ফাইন মোটর ভিশন একসাথে, স্পিচ তোমরা যদি ভাগ করে লিখতে পারো ফাইন, কিন্তু যতক্ষণ না আমরা একসাথে 4টা দেখবো ততক্ষণ ভাববো যে ইনকমপ্লিট। সো ভাগ করে 8টার পরে আমরা 4টা ফাংশন এরিয়াতে করছি, লিখতে পারলে ভালো, এক্সট্রা নাম্বার পাবা সেরকম কিছু না। আমরা দেখবো যে 4টা জিনিস আছে কিনা, গ্রস মোটর সাথে ফাইন মোটর ভিশন। শুধু ফাইন মোটর লিখলে নাম্বার কাটা যাবে, ফাইন মোটর সাথে ভিশন থাকতেই হবে, স্পিচ আর সাথে হিয়ারিংটা থাকতেই হবে, মিস করলে পুরো নাম্বারই কাটা। আর সোশ্যাল ইমোশনাল বিহেভিয়ার। ঠিক আছে, 8টা ডোমেইন ঠিক আছে, কিন্তু 8টা ডোমেইনটা আমরা 4 ভাগে ভাগ করে দেখি, একসাথে 4বার মানে 4টা ইয়ের মধ্যে দেখি, ফাংশনাল এরিয়াতে দেখি। আচ্ছা, এখন হলো তোমাদের যে অ্যাসেসমেন্ট আমি দেখাবো, সিরিয়ালটা লেখো একটু। তোমরা এখন সিরিয়াল লিখো, পরে এক্সামিনেশনের সময় এটা মিলিয়ে নিবা, কারণ এটা একটু ঝামেলা। ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট কিছু কিছু এক্সামিনার আসলে শেষের দিকে দিতে চায়, প্রথম দিন না দিলেও যে দূর এগুলো আর দিব না, যা যা দেখিয়েছেন আপনি একটা বাচ্চা নিয়ে আসেন, আমরা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করতে দিব। সাধারণত 2 বছর পর্যন্ত বাচ্চা আমরা আনি, বড় জোর 3 বছর এরকম হয়। সিকোয়েন্সটা এখন লিখো। কেউ আমার কথা বুঝতে না পারলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? প্রথমে তো গ্রস মোটর, একটা বাচ্চা যখন থাকবে মার কোলে থাকলে মার কোলে অথবা বিছানা বসিয়ে, মা বসা থাকবে ইয়েতে, বসাটা আমরা দেখবো কিভাবে বসে আছে, মা ধরে আছে, কোলে নেওয়া একদম কিনা, বা বিছানায় শুয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে বাচ্চাটাকে এনে আমরা বিছানায় শুয়ে দিলাম, তারপরে হাত দিয়ে টেনে আমরা উঠিয়ে, এগুলো হলো আমরা গ্রস মোটর দেখছি। উঠিয়ে দেখতে চাবো যে কোনো হেড ল্যাগ আছে কিনা, হ্যাঁ মানে মাথাটা ঘাটটা পিছনে পড়ে যাচ্ছে কিনা,
ঠিক আছে? তারপরে আমরা দেখবো হলো বসতে পারছে কিনা। যদি ইয়েতে থাকে, হেডলেগটা না থাকে, তাহলে আমরা ধরে নিই যে 3 মাসে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তা মানে পুল টু সিট বলে এটাকে আমরা, পুল টু সিট নো হেডলেগ। যখন আমি দেখাবো তোমাদেরকে, হাত ধরে টান দিব, ঘাটটা পিছনে পড়া না, ঘাটটা সাথে সাথে আসছে, তাহলে এটা 3 মান্থ ক্রস মোটর। তারপরে আমরা বাচ্চাটাকে শোয়া থেকে বসালাম, যখন এটা পারলো বসালাম, বসার পরে দেখবো সে সাপোর্ট ছাড়া বসতে পারছে কিনা, কোনো বালিশ টালিশ দিয়ে না, নিজে বসতে পারছে কিনা। বসার পরে ব্যাকটা দেখবো যে রাউন্ড ব্যাক না স্ট্রেইট ব্যাক। রাউন্ড ব্যাক হলে সেই বাচ্চাটা 6 মাস, তোমরা কিন্তু এগুলো লিখো। আর যদি স্ট্রেইট ব্যাক হয় সেটা হবে 8 মান্থ। যখন সে বসতে পারলো তখন আমরা দেখবো যে বিছানার পাশে দাঁড় করিয়ে দিব। হ্যাঁ, বিছানার বেডটা বা কিছু একটা চেয়ার ধরে দাঁড়াতে পারে কিনা। যদি সাইড হোল্ডিং করে দাঁড়াতে পারে তাহলে সেটা 9 মাস। তারপর সামনে একটা খেলনা রাখবো, সে ক্রল করে কিনা। যদি ক্রল করে খেলনাটা আনতে যায় তাহলে সেটা 10 মাস। যখন সে ক্রল শিখলো বা সাইড ধরে দাঁড়াতে পারলো, তখন আমরা 2 হাত ধরে হাঁটা, আমি বাচ্চার মা ধরবে, আমি ধরবো, 2 হাত ধরে হাঁটতে পারে কিনা, সেটা 11 মাস। যদি 1 হাত ছেড়ে দিয়ে 1 হাত ধরবো, আরেকজন ধরলো না, আরেক পাশ থেকে সরে যেতে বলবো, তাহলে সেটা 12 মাস। আর নিজে নিজে সুন্দরভাবে হাঁটতে পারবে 15 মাস। তারপর একটু দূরে গিয়ে বাচ্চাটাকে মা ডাকবে তার কাছে যাওয়ার জন্য, সেটা রান দৌড়াতে পারে কিনা। স্টিফলি রান করবে 18 মাস, আর সুন্দরভাবে রান করবে 2 বছরে। ঠিক আছে? কোথায় আছে বলো? প্রথমে হলো বাচ্চাটাকে বিছানায় শোয়াবো, শোয়ানো থেকে, যদি বাচ্চা শোয়ানো থাকে আর কি, বা যদি বসা থাকে আমরা বসা থেকে শুরু করব। যদি বসা থাকে আমরা দেখবো রাউন্ড ব্যাক নাকি স্ট্রেইট ব্যাক, মানে কোন সাপোর্ট দিয়ে বসা কিনা, তাহলে 5 মাস। আর যদি রাউন্ড ব্যাকে নিজে নিজে বসতে পেরেছে 6 মাস, বসাটা একদম স্ট্রেইট, রাউন্ড ব্যাক না, তাহলে 8 মাস। যখন বাচ্চাটা বসতে পারলো তখন আমরা একটা ফার্নিচার হোল্ড করে দাঁড় করাবো, ধরতে দাঁড়াতে পারি কিনা, তাহলে সেটা 9 মাস। তারপরে আমরা 2 হাত ধরে হাঁটানোর চেষ্টা করবো, আমি ধরবো, মা একদিকে ধরবে। যদি সে হাঁটতে পারে সে 11 মাস। আর যদি 1 হাত ধরে হাঁটে তাহলে 12 মাস। আর কাউকে না ধরে সে হাঁটছে, মা একটু দূরে গিয়ে দাঁড়াবে, হেঁটে আস্তে আস্তে থপ 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 করে হেঁটে আসছে, সেটা 15 মাস। আর যদি মা বা যদি ডাকে তাড়াতাড়ি এসে, তাহলে এসে মা ডাকবে। আর দৌড়াতে পারে কিন্তু সেটা স্টিফলি, মানে সুন্দর দৌড়ানো না, সেটা 18 মাস। আর সুন্দরভাবে দৌড়াবে হলো 2 বছর বয়সে। এইটুকু গেল গ্রস মোটর। সাধারণত 2 বছর পর্যন্ত দেওয়া হয় বলে তোমাদেরকে 2 বছর বললাম। তারপর জেনে রাখো যে বড় বাচ্চা হলে মাকে জিজ্ঞেস করবো সাইকেল চালাতে পারে কিনা। ট্রাইসাইকেল চালাতে পারবে 3 বছর। ঠিক আছে? আমরা চেষ্টা করি 3 বছর পর্যন্ত রাখতে। হ্যাঁ, মেইনলি 2 বছর নিচে বাচ্চা খুঁজে নিয়ে আসে, আজকেও আমি 2 বছর নিচের বাচ্চা আনতেছি। এটা গেল গ্রস মোটর। গ্রস মোটরের মধ্যে আমরা দেখে ফেলবো যে ফাইন মোটরের অংশটুকু। যখন সে বসা থাকলো, হ্যাঁ, রাউন্ড ব্যাক বা স্ট্রেট ব্যাকে বসে আছে, তখন আমরা কি করব, সামনে একটা খেলনা দিব। যদি সে ধরতে পারে, মানে সুন্দরভাবে হাতে নিল, সেটা হলো 5 মাস। হাতে ধরবে 5 মাস, আরেক হাতে আমি আরেকটা খেলনা অফার করব, তখন আরেকটা হাতে নিয়েও সে ওই খেলনাটা ধরতে চাইবে, সেটা হলো 6 মাস। তারপর আমি আরেকটা দিব, তখন সে একটা রেখে আরেকটা নিতে চাইবে, সেটা হলো 9 মাস। বা তুমি চাইবা যে আমাকে দাও তো, তাহলে সেটা 9 মাস। তারপর সামনে আমরা মুড়ি রাখি, মুড়ি বা কাগজ, ওটা ধরাটা বাচ্চাটা ধরে কিনা, জেমস চকলেট থাকলে সেরকম ধরাটা আমরা দেখি যে নিচের আঙ্গুল দিয়ে ধরছে, সেটা হলো 9 মাস, ইনফিরিয়র পিনসার গ্রাফস। আর যদি উপরের আঙ্গুল দিয়ে ধরে, যেটা ইন্ডেক্স আর থাম দিয়ে, সেটা আমরা বলি 11 মাস। ঠিক আছে? যখন সে ধরতে পারলো জিনিসটা, সামনে একটা খাতা কলম দিই। তো বইয়ের খাতাটার পাতা উল্টাতে পারবে সে 1 বছর বয়সে। কলমটা দেওয়ার আঁকিউকি করবে, কোনো মিনিংলেস আঁকিউকি, ইচ্ছা মতো স্ক্রিবল করবে, সেটা হলো 13 মাস। আর স্ট্রেইট, অথবা আমি দেখিয়ে দিব যে একটা স্ট্রেইট লাইন অথবা ভার্টিক্যাল লাইন, সে যদি সেটা হুবহু আঁকতে পারে তাহলে সেটা 2 বছর। আর একটা জিরো দিব, গোল্লা আঁকবো, সেটা গোল্লাটা সার্কেল করতে পারে কিনা, সেটা 3 বছর। ওকে, এই গেল 3 পর্যন্ত। ফাইন মোটরটা একজন বলো তো আমাকে, কি লিখেছো? ম্যাম হুম। ম্যাম একটু স্লো বলে ভালো হয়। ম্যাম আপনি কি স্লাইড দেখাচ্ছেন? আমরা কিন্তু স্লাইড না, দেখতেছি স্লাইড না। দেখাচ্ছি না, এটা তোমাদেরকে লিখতে বলেছি। লিখতে ম্যাম বলেছি, আমি একটু পরে বেবিটা আসলে তো আমাকে বললে না কেন? আমি তো বললাম। ফাস্ট যাচ্ছেন। ম্যাম একটু fast আচ্ছা বলো, কোথায় তোমরা স্টপ করেছো? আমি কিভাবে বুঝবো না বললে? আমি তো তোমাদেরও দেখছি না। কোথায় কতটুক লিখেছো? ম্যাডাম আরেকটু প্রথম থেকে প্র্যাকটিস করেন ম্যাডাম, কষ্ট করে। প্রথম থেকে সময় তো নাই। আচ্ছা, আমি আবার যখন বেবিকে নিয়ে করব, তোমরা শুধু মিলাবা যে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। একটা বাচ্চা প্রথমে আমরা দেখি যে শোয়া থেকে, এটা হলো গ্রস মোটর, প্রথমে গ্রস মোটরটা। বাচ্চা যদি বেবিটা শোয়ানো থাকে তাহলে শোয়া থেকে উঠাইতে হবে 2টা হাত ধরে। যদি হেডল্যাক মানে ঘাটটা পিছনে না পড়ে, ঠিক মতো ঘাট থাকে, তাহলে সেটা 3 মাস। আর যদি বাচ্চা অলরেডি বাচ্চার মা কোলে বসা, তখন আমরা আবার বিছানায় শোয়াবো না, বসা অবস্থাতেই আমরা করব। বসতে পারছে মানে তার হেডল্যাক নাই, মানে ঘাড় শক্ত হয়েছে, সো 3 মাস প্লাস তার বয়স।
তারপরে আমরা কি করি, বাচ্চাটার সামনে কিছু বসা অবস্থাতে আমরা ফাইন মোটর কিছু দেখে ফেলি। প্রথমে একটা খেলনা দিব, সে যদি খেলনাটা ধরতে পারে, হ্যাঁ, পামার গ্রাস বলি এটা আমরা, হাতে ধরবে 5 মাসে। তুমি আরেকটা খেলনা দিবা, এটা হলো ফাইন মোটর দেখতেছি, কিন্তু ফাইন মোটর এন্ড ভিশন, ঠিক আছে। তারপরে তুমি আরেকটা খেলনা দিবা, সে ডান হাত থেকে বাম হাতে নিয়ে সেই খেলনাটা ধরতে যাবে, ট্রান্সফার বলি এটাকে, যে ডান হাত থেকে বাম হাতে খেলনাটা নিল কিনা, সেটা 6 মাসে। তারপরে আমি চাইবো বাবু দাও তো খেলনাটা, তোমাকে রিলিজ দিয়ে দিবে, সেটা হলো রিলিজ 9 মাসে। যখনই সেটা করলো, সামনে একটা আমরা মুড়ি ধরবো, এগুলো আমরা ফাইন মোটর ভিশন দেখছি। মুড়ি ধরবো, যদি সে মিডল ফিঙ্গার আর থাম দিয়ে ধরে, সেটা হলো 9 মাস, ইনফিরিয়র পিনসার গ্রাফস। আর যদি সে, হ্যাঁ নিয়ে আসো, আর যদি উপরে ফিঙ্গার দিয়ে ধরে তাহলে এটা 11 মাস। আমরা একটা কাগজ কলম দিব, আঁকিবুকি ইচ্ছা মতো আঁকিবুকি করলে স্ক্রিবল, সেটা 13 মাস। আর হরিজন্টাল বা ভার্টিক্যাল যদি আঁকতে পারে, আমি দেখিয়ে দিব একে, সেটা হলো 2 বছর। আর সার্কেল আঁকতে পারলে 3 বছর। এর বেশি বড় বাচ্চা আমরা দিব না, ঠিক আছে। তো এখানে ছবি আঁকা কি শেষ, এখন গ্রস মোটরে আমরা আটকে ছিলাম যে সে বসতে পারে, রাউন্ড ব্যাক হলে সে 6 মাসে বসতে পারলো, স্ট্রেট ব্যাক হলে সে 8 মাসে বসতে পারলো। তখন আমরা কি করব, সামনে একটা খেলনা দিব, ক্রল করে নাই কিনা, তখন সেটা 10 মাস, বা আমরা একটা ফার্নিচার পাশে ধরে দাঁড় করিয়ে দিব, সেটা 9 মাস। যখন সে খাট ধরে দাঁড়াতে পারলো, তখন আমরা একদিকে মা ধরবে, একদিকে আমি, মানে 2 হাত ধরে হাঁটা, সেটা হলো তোমার 11 মাস, 1 হাত ধরে হাঁটা 12 মাস, আর হাত ছেড়ে দিব 15 মাস। মানে আমরা তার হাঁটা দেখবো, বসার পরে আমরা দেখলাম দাঁড়াতে পারি কিনা, দাঁড়ানোর পরে আমরা দেখলাম হাঁটতে পারে কিনা। হাঁটতে পারলে 2 হাত ধরে হাঁটবে 11 মাস, 1 হাত ধরে হাঁটবে 12 মাস, আর একা হাঁটবে 15 মাস। তারপরে আমরা দৌড় দেখবো, ভালোভাবে দৌড়াবে 2 বছরে, আর দূরে মা গিয়ে বাবুকে ডাকবে, আর স্টিফলি দৌড়াবে 18 মাসে। খুব ভালোভাবে দৌড়াতে পারলো, তারপর আমরা জিজ্ঞেস করবো ট্রাইসাইকেল চালাতে পারি কিনা, বা এক পায়ে দাঁড়াতে পারি কিনা, তাহলে সেটা 3 বছর শেষ। এটা গেল গ্রস মোটর, ফাইন মোটর, ভিশন শেষ। এখন স্পিচ আমরা মাকে জিজ্ঞেস করবো কি কি আওয়াজ করে, যদি বা দা দু এরকম মনোসিলেবল হয় সেটা 6 মাস, আর যদি বা বা ডা ডা এরকম বলে বাই সিলেবল, মিনিংলেস কিন্তু বাই সিলেবল, 2টা ওয়ার্ডের, সেটা ওয়ার্ড না লেটারের, সেটা 10 মাস। আর রিয়েল ওয়ার্ড বলবে, একদম স্পষ্ট করে ওয়ার্ড বলবে 1 বছরে। হ্যাঁ, বাবা সেটা হইতে পারে বাবা, দাদা। আচ্ছা, বু না, কিন্তু বু হলো বাই সিলেবল। আচ্ছা, আর 15 মাসে হলো 6টা ওয়ার্ড বলতে পারবে, 4টা ওয়ার্ড বললে হবে, আর বা 5টা, মাঝখানে ধরো 15 মাসে 5টা ওয়ার্ড বলবে, 18 মাসে 10টা ওয়ার্ড বলবে। আর সেন্টেন্স বলবে, মিনিংফুল সেন্টেন্স বলবে, 2 ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, সেটা হলো 19 মাসে, 19 মান্থ। সো স্পিচের জন্য আমরা মাকে জিজ্ঞেস করব কথা কি বলে, তোমরা পরে আবার মিলিয়ে নিবা, হ্যাঁ, যে কথা মাকে আমরা কি জিজ্ঞেস করছি। আর 3 বছরে বাবু তোমার নাম কি, নাম বলতে পারবে, তাহলে এটা 3 বছর, ঠিক আছে। আর লাস্ট হলো কগনিশন। আমাদের চলে আসছে, বলো তো এটা কি হলো, বেবিটা ধরলো যে, বলো, বাঁ হাতে ডান হাতে নিল, নিয়ে কিন্তু বাঁ হাতে নিল এবং রিলিজ করলো, কি সুন্দর উদাহরণ দেখেছো। ডান হাতে আবার দেখো, ডান হাতে নিল, আবার বাঁ হাতে নিবে, নিয়ে রিলিজ করে দিবে, তাহলে 5 সে হলো কি 9 মাসের বেশি, 5 6 9 হয়ে গেল, তাই না। রিলিজ করবে, যে আরেক জায়গায় রেখে দিবে হলো 9 মাসে। তারপর কিন্তু আমরা কি করি, আঁকাও কি করতে দিই তার ফাইন মোটর দেখার জন্য, স্ক্রিবেল করবে 1 বছরে, ভার্টিক্যাল হরিজন্টাল আঁকবে হলো তোমার 2 বছরে, আর সার্কেল আঁকবে 3 বছরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো কগনিশন। স্পিচের পরে আমরা পরে এইটা দেখার পরে জিজ্ঞেস করলাম মা কি কি কথা বলতে পারে, তারপরে চলে যাবো আমরা কগনিশন। কগনিশন হলো মাকে দেখে হাসে কিনা, সেটা সাধারণত 1.5 মাস বয়সে এসে হাসে, কিন্তু এটা জাস্ট একটা ইয়ে থাকে, রেসপন্স থাকে, কিন্তু মাকে দেখে হাসবে 3 মাসে, খাবার নিয়ে আসলে, তারপরে চিনতে পেরে একটা বোঝা মিনিংফুল একটা হাসি থাকবে 3 মাসে সেটা। তারপরে তোমার ওই খেলনা লুকিয়ে আমরা টিস্যু দিয়ে ঢেকে রাখি, সেটা তোমার 1 বছর বয়সে সেটা ফাইন্ড আউট করতে পারবে। তারপরে কাপ থেকে খেতে পারবে তোমার 1 বছর বয়সে, আর 2 বছর বয়স বা 18 মাসে হলো স্পুন থেকে, চামচ থেকে খেতে পারবে, ঠিক আছে। এই গেল আমাদের অ্যাসেসমেন্টে যেটা করব। তোমরা অ্যাসেসমেন্ট করার পর সবসময় বলবা যে এত থেকে এত, একটা রেঞ্জ বলবা, কারণ সবগুলা যে মিলবে, 6 মাস একটা পাবা, 8 মাসে একটা পাবা, সো তুমি 6 থেকে 8 মাস এভাবে বলবা। এখন তোমরা লিখে নাও যে রিটেনে আসলে তোমরা কি লিখবা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। সাধারণত আমি কি বলেছি, 6 মাস, 12 মাস, 18 মাস আমরা দেই, 18 মাস 20 মাস একই বলা যায়। তাহলে 6 মাসে কি হবে, তোমরা আবিদ স্যারের বইটা খোলো, 13 নাম্বার পেজ, 13 নাম্বার। আচ্ছা, এখানে দেখো সিটস উইদাউট সাপোর্ট, হ্যাঁ, 6 মাস হলে রাউন্ড ব্যাক হবে, আর স্ট্রেট ব্যাক হবে তোমার 8 মাসে।
তারপরে ট্রান্সফার অবজেক্টস আমরা বললাম না, এক হাত থেকে বা ধরতে পারবে, সেটা হলো ফাইন মোটর ভিশন, 8 মাস পর্যন্ত। আর রিলিজ করবে কখন? 9 মাসে। আচ্ছা, তারপর কথাবার্তা দেখো, টার্নস সফট টু সফট সাউন্ড, এটা ছাড়াও কি বলবে একটা নিজেরা লিখে নাও, যে মনোসিলেবল বলবে 6 থেকে 8 মাসে, বা দা কা, মনোসিলেবল। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও স্পিচ ল্যাঙ্গুয়েজে। আর সোশ্যালে কি হবে? ট্রাইস টু, মানে যা সামনে পাবে 6 থেকে 8 মাস বয়সেই, মানে এই জন্য পেট খারাপটা বেশি হয়, যা সামনে পায় সব মুখে দেয়, সেটা হলো সোশ্যাল। 6 মাস হলো নাকি আরেকবার বলবো? আবির স্যারের বই 13 নম্বর পেজ, 13 নম্বর পেজ বের করেছো তো? আচ্ছা, তারপরে আসো 12 মাসের পর, 6 মাসের পর 12 মাস। 12 মাসে গ্রস মোটর কি হবে? আমরা কি বলেছি? হাঁটতে পারে, তাই না? হোল্ডিং ফার্নিচার ধরে হাঁটবে, অথবা 2 হাত ধরে, 1 হাত ধরে হাঁটবে, একজনকে ধরে হাঁটবে, তাহলে ওয়ার্কস আনস্টেডি হবে, মানে পুরোপুরি হাঁটতে পারবে না। এবং লিখে নাও যে হোল্ডিং ফার্নিচার, ফার্নিচার ধরে হাঁটতে পারবে। আচ্ছা, তারপরে ফাইন মোটরে কি হবে? পয়েন্টস উইথ ইন্ডেক্স ফিঙ্গার, সে যেটা চায় সেটা ওইটা দেখাবে, এবং সামনে বই দিলে বইয়ের পাতা উল্টাবে, স্ক্রিবেলও করতে পারে 12 মাসে, অথবা পাতা উল্টাবে। আচ্ছা, তারপরে তোমার স্পিচে কি আসবে? ওকে নাম ধরে ডাকলে তাকাবে, রেসপন্স টু ওন নেম বাই টার্নিং, কেউ ডাকলে তখন তাকাবে। আর সোশ্যাল কি হবে? কাপ দিব, একটা পানি টানি কিছু দিব, সে গ্লাসে পানি খাওয়া শিখবে। এটা হলো সোশ্যালে। আচ্ছা, তারপরে আসো 18 থেকে 20 মাস, যেটা কি হবে? ওয়াক স্টেডিলি, হ্যাঁ, এবং ক্লাইম্ব করতে পারবে, মানে সিঁড়িতে হাত দিয়ে ইয়ে করে করে সিঁড়িটা উঠতে পারবে এবং নামতে পারবে একা একা, কিন্তু ধরে ধরে, পুরো ভালো ভাবে না। এটা হলো গ্রস মোটর। ফাইন মোটর হলো মোজা খুলে ফেলবে নিজেরটাই, সামনে কাগজ দিলে তোমার স্ক্রিবল করতে পারবে। তারপরে 3টা বডি পার্ট, চোখ দেখাও তো, নাক দেখাও তো, এটা হলো তোমার স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং এ 3 বডি পার্টস পয়েন্টস করতে পারবে। আর সোশ্যালি কি হবে? টয়লেটটার ইন্ডিকেট করতে পারবে, যে পিছু করবে, বলতে পারবে মাকে, হ্যাঁ, এবং ওইটা চাই, দাও দাও, এরকম বলতে পারবে। ওকে, আর ওই যে ওয়ার্ড, স্পিচে আরেকটা হলো কয়টা ওয়ার্ড বলতে পারবে? 18 মাসে 10টার মতো বলেছি না? আর 2 বছরে ওয়ার্ড সেন্টেন্স, 2 ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বলতে পারবে, ভাত খাবো, ওখানে যাব, এর চেয়ে বড় বড় সেন্টেন্স বলতে পারবে না, কিন্তু এইটুকু বলতে পারবে। ঠিক আছে, কোনো কনফিউশন? 6, 12, 18 শেষ। ওকে, আমি তাহলে এক্সামিনেশনে যাচ্ছি। আচ্ছা, আমি তো খাতা এনেছি, বইটাও দিই। তারে আবার পেঁচিয়ে যাব না তো। এখন দেখো, বাবুটা কিন্তু বসা, এটা আমার দিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ, আপনি বসেন, আপনি ঘুরে আন। হ্যাঁ, যেভাবে থাকবে আমরা সেভাবে শুরু করব। ওর কি কোনো প্রয়োজন আছে বিছানায় শুয়ে তারপরে হেডলেক দেখা? এই ক্যামেরাটা আরেকটু সামনে যেতে হবে, ক্যামেরাটা উঠায় দাও একটু। যদিও ছোট বেবি থাকতো, মা ওকে একটু শোয়ান তো, হ্যাঁ, যদি এরকম ছোট হতো অনেক, তাহলে আমরা এভাবে দেখো হাত ধরে উঠায় হেডলেকটা, মাথাটা কিন্তু সাথে সাথে নিয়ে এসছে, কিন্তু ছোট বাচ্চা হলে হেডলেক থাকতো, হেডলেক চলে যায় 3 মাসে। তারপর বসাটা দেখো, দেখা যাচ্ছে? বসা দেখো, স্ট্রেইট ব্যাক, কোনো রাউন্ড না, রাউন্ড হলে এরকম, মানে আমরা যেমন বড় হয়ে যেরকম বসছি সেরকম থাকতো, ব্যাকটা রাউন্ড থাকতো। 6 মাস আর স্ট্রেইট, একদম স্ট্রেইট দেখো, এটা হলো 8 মাস। যখন সে এভাবে বসতে পারলো, আমরা দাঁড়ানোর আগে ফাইন মোটর কিছু দেখে ফেলবো। কি করবো? এই যে খেলনাগুলা দিচ্ছি, প্রথমে একটা, তারপর আমরা আরেকটা ধরবো, সে তখন ওইটা ছেড়ে নাও, এটা বেশি পছন্দ, এটা নিবা, এরকম হয় পরীক্ষার হলে, ইয়ে করে না। আচ্ছা, তারপরে আমি চাইবো, যেহেতু ওই হাতে সে অলরেডি নিয়ে ফেলেছে, আমাকে দাও দাও, দিবে না? এটা দিব তোমাকে, তুমি আমাকে দাও। আচ্ছা, সাধারণত আমরা এখানে স্টপ হয়ে যাই যদি না দেয়, কিন্তু দেখে মনে হচ্ছে পারবে, তখন আমরা কলম নাও, এটা দেখো তো, এই যে কলমটা দিলা, নাও। 9 মাস হয়ে গেল, হ্যাঁ, গুড। এই তো দেখো, এটা হলো স্ক্রিবেল, সে উল্টাপাল্টা করছে। যদি এটা পারতো উল্টাপাল্টা করার পরে আমি একটা স্ট্রেইট এঁকে দিতাম, দেখা যাচ্ছে একটা স্ট্রেইট অথবা একটা ভার্টিক্যাল এঁকে ওকে বলতাম আঁকো, সেটা হবে 2 বছরে।
এই হয়ে গেল, তার সুন্দর আছে ফাইন মোটর। এখন পর্যন্ত মনে হলো স্ক্রিবেল, কিন্তু ভার্টিক্যাল বা স্ট্রেইন ওর হাত দেখে মনে হচ্ছে না পারবে। সো আমরা 2 বছরে যাচ্ছি না, আমরা এখন কততে, স্ক্রিবেল 18 মাস পর্যন্ত, তাই না? এখানের মধ্যে আছে। এখন আমরা দেখব তার দাঁড়ানোটা। প্রথমে একটা ফার্নিচার ধরে আসো, স্যান্ডেল মোজা পরিয়ে আনেন নাই, আমি নিচে দাঁড় করালাম না, এখানে আছে, এখানে ফার্নিচার ধরে দাঁড় করাবো। দেখো ও নিজেই দাঁড়াচ্ছে, কোনো হোল্ডিং ফার্নিচার না, ঠিক আছে? তারপরে আমরা বুঝতে পারলাম যে ওর হাত ধরে হাঁটা লাগবে না, একটু ছেড়ে দিয়ে, ছেড়ে দিয়ে একটু হাঁটাটা দেখি, দেখা যাচ্ছে এখানে? যাও। আপনি মোজা পরান নাই, দেখা যাচ্ছে না। আচ্ছা নিচে নামাবো, আমরা নিচে নামাইয়ে হাঁটাবো, বিছানার উপরে না, মনে থাকে যেন বিছানার উপরে ইয়েতে উঁচু নিচু হয়। মা ওদিক থেকে ডাকেন, দেখো ছেড়ে দিয়েছি, হ্যাঁ ও তার মানে একা হাঁটতে পারবে। যান নিচে খালি পাওয়ার, যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে সে হাঁটতে পারে, দৌড়াতে পারে? তাহলে দৌড়াতে পারলে কত বয়স বলো? দৌড়াতে পারে 3 বছর। 2 বছর। 18 মাসে স্টিফলি দৌড়াবে, আর 2 বছরে ভালোভাবে দৌড়াবে, আর 3 বছরে এক পা দাঁড়াবে, যে আমরা যে এক পায়ে দাঁড়াই, এক পা, অথবা ট্রাইসাইকেল চালাতে পারবে। আচ্ছা এখন গেল এটা ভীষণ পর্যন্ত শেষ। এখন আমরা দেখব স্পিচ। মাকে জিজ্ঞেস করব, মা ও কি কি কথা বলে? মা, পাপা, দাদা, আচ্ছা। কাকা, মামা। কি এগুলা বলো? ওয়ার্ডটা কি, বাইসিলেবল না মনোসিলেবল? বাইসিলেবল। ইয়েস, তাহলে Bisyllable। হ্যাঁ বাইসিলেবল বলবে 1 বছরে। আর 5টা পর্যন্ত মিনিমাম 5টা ওয়ার্ড বলবে 18 মাসে। কয়টা ওয়ার্ড শিখেছে? শব্দ কয়টা পারে? দুটা। আচ্ছা তাহলে আমরা 18তে যেতে পারলাম না, হ্যাঁ ওখানে স্টপ হয়ে গেলাম। যদি সে দুটা বলে, তখন মাকে জিজ্ঞেস করবো ও কি কথা বলতে পারে, এটা দাও ওটা খাও এগুলো বলতে পারে? মা বলবে হ্যাঁ পারে, তখন সেটা 2 বছর হবে। বাবা। আচ্ছা তারপরে হলো, আই হাই সজীব ভিডিও করো নাই, বাদ হয়ে গেল, আবার করো, আমি আবার যখন আবার রিপিট করব তখন। আচ্ছা তারপরে কি গেল, এখন হলো সোশ্যাল। সোশ্যাল তো এমনি দেখো, সোশ্যাল স্মাইল আছে তার। তারপরে আমরা গ্লাস থেকে খেতে পারে, সবকিছু কি মুখে দেয়, আশেপাশে যা থাকে? আচ্ছা 6 মাস ক্রস করলো, তারপর বললাম যে গ্লাসে পানি খেতে পারে কিনা, গ্লাসে পানি খেতে পারে, তাহলে 1 বছর। বাটি চামচ দিলে খেতে পারে না, পড়ে যায়? আচ্ছা তাহলে এখনো 2 বছরে যায় নাই, ঠিক আছে? তাহলে বলো কি কি তোমাদের দাঁড়ালো। গ্রস মোটরে সে কতটুকুতে আছে, একজন বলো। গ্রস মোটরে কতটুকু আছে আমি বললে, হ্যাঁ ম্যাম হচ্ছে 2 ইয়ার্স। গ্রস মোটরে 2 ইয়ার্স। 18 মাসে। হ্যাঁ সে কিন্তু ওই মানে পুরোপুরি দৌড়াতে পারছে না। আচ্ছা তারপরে ফাইন মোটর ভিশনে কোথায় আছে? এখনো সে স্ক্রিবল করে যাচ্ছে, দেখো দেখা যায়, স্ক্রিবল করে যাচ্ছে এখনো। এই তো, তাহলে ফাইন মোটর ভিশনে কততে আছে? 18 মাস। আচ্ছা তারপরে হলো স্পিচে কোথায় আছে? স্পিচে কততে আছে? কথা কি বলে, মা কি বলেছে, কয়টা ওয়ার্ড বলতে পারে? Bisyllable ম্যাম 12। বাইসিলেবল 5টা ওয়ার্ড পারে না এখনো। আচ্ছা তারপরে সোশ্যালে কোথায় আছে? সে গ্লাসে খেতে পারে, কিন্তু বাটি চামচে খেতে পারে না। 12 মাস। একটা জিনিস বাদ গেছে, যে আমরা খেলনাটাকে টিস্যু দিয়ে লুকাবো, সে নিতে পারে কিনা, দেখিয়ে লুকাবো। এই তাহলে এটাও 1 বছরের পরে। আচ্ছা আরেকটা হলো আমাদের সাউন্ড দেখার জন্য আমরা ডিস্ট্রাকশন টেস্ট করি, সেটাও বাদ পড়ে গেছে। সেটা হলো, মা আপনি এখানে আসেন। আচ্ছা না সজীব দি দাঁড়াতো, হ্যাঁ আমি বললে খেলনাটা নাও, ও খেলনার দিকে তাকানো থাকবে, আমি বললে এটা সরাতে হবে। সামনে একজন থাকবে, আমাদেরকে বলতে পারবা যে আমার একটু হেল্প লাগবে, হ্যাঁ আমি বললে ওকে ইশারা থাকবে, আমি যখনই বলবো সরাতে, সে খেলনাটা সরিয়ে ফেলবে, আর আমি কানের কাছে সাউন্ড করব, তখন একই সময় সাউন্ডেরটা নিয়ে গেছে দেখি। হ্যাঁ লেখাপড়া পরে করো, এই পরে। আচ্ছা যে মুহূর্তে বলবো তখন, দেখো এটা কি, এটা কি, পড়াশোনা করা লাগবে না। এই মাশাআল্লাহ, ওটা কি দেখো তো, ওই যে ওই যে একই সময় সরে ফেলবে, আবার আবার ও খেলার ওটা দিকে অ্যাট্রাকশন থাকবে, আমিও আমার হেল্পারকে বলবো অন্যদিকে অ্যাট্রাকশন চলে গেছে, ওইটা সরাবে, আর আমি কানে নিচে সাউন্ড করবো একই সময়ে 1 2 3। এই যে দেখেছো, দেখা যায়, মাথা ঘুরায় ফেললো সাউন্ডে। এটা হলো ডিস্ট্রাকশন টেস্ট। 6 মাস থেকে 18 মাসে বাচ্চারা ডিস্ট্রাক্ট হবে, এটা নরমাল। ওকে 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 শেষ। এবার ভিডিওতে দাও ফার্স্ট টু লাস্ট। তাহলে আমাকে একজন বলো, রিপিট করো কি কি করবা। প্রথমে কি করবা আমাকে বলো এবার।
সিকোয়েন্সটা বলো। ফুল না সং না শুনিনি, পড়া নিয়ে নেই, বলো। সুপারপজিশন। হ্যাঁ, তারপরে যদি বসা থাকে তাহলে বসা থেকেই আমরা শুরু করব, কারণ যে বাচ্চা বসতে পারছে তাকে শুয়ে হেডলেগ আছে কিনা দেখার দরকার নেই। আচ্ছা, তারপরে কোলে নেই, দেন কোলে নেই। অবজেক্ট দিব। হ্যাঁ, বসাটা থেকে সামনে অবজেক্ট দিব, আমরা ফাইন মোটরে চলে গেলাম। তারপরে আই সরানো লাগবে না, আবার বিছানাতে আসতেছি। তারপরে একটা দিব, ডান হাতে নিল, আরেকটা দিব। হ্যাঁ, তারপরে আমি চাইবো আবার যে আমার কাছে দাও। তারপরে থ্রো 9 করে মাস কিনা হয়ে গেল, দেখবো। 9 মাস হয়ে গেল। হ্যাঁ, তারপরে সামনে স্ক্রিবল। হ্যাঁ খাতা কলম দিব, খাতা কলম দিব, স্ক্রিবল করে কিনা। না পারলে তার আগে আমরা একটা খেলনা রাখবো, ওই সময় সামনে খেলনা রেখে ওকে দেখে টিস্যু দিয়ে ঢুকাবো, ইয়ে করব, ঢেকে রাখবো। তারপরে ও আবার এটা সরিয়ে নিজে নিজে খুঁজবে 1 বছরে, এটা সোশ্যালে চলে যায়। হ্যাঁ, সোশ্যালটা ওইখানে দেখা হয়ে গেল। আর বসা থাকা অবস্থায় আমরা ডিস্ট্রাকশন টেস্ট করব, সামনে একজনকে খেলনা দেখিয়ে ওর দিকে তাকাতে, মানে ওকে ওখানে অ্যাট্রাকশন করাবো। তারপর আমি ইনস্ট্রাকশন দিব যে আমি বলা মাত্র এটা সরিয়ে ফেলতে, যে মুহূর্তে আমি ইনস্ট্রাকশন দিব সাথে কানের কাছে ঝুনঝুন আওয়াজ করবে, বাবু তখন মাথাটা ঘুরিয়ে ওদিকে তাকাবে। সেটা গেল ডিস্ট্রাকশন টেস্ট। বসার সব কাজ শেষ, এখন আমরা কি করব, দাঁড় করাবো। তারপরে কি করব বলো। দাঁড় কর- না ম্যাম, ধরে দাঁড়াইতে পারে কিনা দেখবো। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট ধরে দাঁড়াতে পারে। তারপরে হাঁটা, 2 হাত হাঁটা ধরে, ম্যাম। 11 মাসে 2 হাত, 12 মাসে 1 হাত, 18 মাসে হাত ছাড়াই হাঁটবে। 15 মাসে, সরি 15 মাসে। আর 18 মাসে মা দূরে থেকে দেখে এভাবে ডাকবে কাছে দৌড়ানোর জন্য, স্টিফলি দৌড়াবে হলো 18 মাস, আর সুন্দরভাবে দৌড়াবে 2 বছর। ঠিক আছে। আচ্ছা, জি, তারপরে কি কি জিজ্ঞেস করব, যে মাকে স্পিচের কথা, কথা কি বলে। বাইসিলেবল 6 মাস, মনোসিলেবল, বাইসিলেবল 8 থেকে 10 মাস, ওয়ার্ড বলবে 1 বছর। এটা তোমার, হ্যাঁ এগুলো ওর, এগুলো ওর। 1 বছরে 1 বছরে ও কথা বলবে, পুরো মিনিংফুল ওয়ার্ড বলবে। 18 মাস পর্যন্ত 5টা ওয়ার্ড, 15 মাস আর 18 মাসে 10টা ওয়ার্ড। আর সেন্টেন্স বলবে 12 মাসে। 1 বছরে 2 ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বলবে। এগুলো না বললে আমরা বলবো ডিলেড স্পিচ। তারপর সোশ্যালে কি যাব দেখবো, যে সেই যে একটা দেখালাম যে লুকানো খেলনা সরাতে পারি কিনা গ্লাস থেকে। এটা দিব না, সে সব ভরতেছে। আচ্ছা, তারপরে সে কি যেন বলতেছিলাম, আচ্ছা গ্লাসে পানি খেতে পারে কিনা, আর হলো বাটি চামচে নিজে খেতে পারে কিনা। নিজে চামচ দিয়ে খেতে পারলে 2 বছর, আর গ্লাসে খেতে পারে 1 বছর। আর মোজা পরালে মোজা নিজে নিজে খুলে ফেলে কিনা, সেটা 18 মাস। বাস। তারপরে তোমাদের একজন বলো যে ওরটা রেঞ্জ কত, বলবা কত থেকে কত দাঁড়ালো বয়সটা। 12 মাস থেকে 18 মাস। ভেরি গুড। মা ওর বয়স কত? 14 মাস। সো তোমরা সবাই ঠিক আছো। সোজা না জিনিসটা? কি করছো তুমি? হ্যাঁ, হাগু পিছু করছো নাকি? তাহলে এখন দেখো, এক্সাম হলে ম্যাম বাচ্চা কান্নাকাটি শুরু করলে সেক্ষেত্রে তো আমরা আছি, সেক্ষেত্রে তো আমরা আছি। তখন আমরা অন্য কোশ্চেনে চলে যাব। ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট আর মানে এক্সামিনারি করতে দিবে না। যে বাচ্চা দেখে ইরিটেবল, করা যাচ্ছে না, তখন তিনি অন্য জায়গায় চলে যাবে। ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট থেকে আর কিছু করাবে না। এটা না, মোবাইলটা না। তাহলে আমি ফার্স্ট থেকে আবার দেখছি। দেখো যদি আপনার কোলে বসে ছিল না, বসেন। আচ্ছা আচ্ছা, নিবো, সব নিবো। ওকে। হ্যাঁ, এখানে যখন এখানে মা, আমি আপনার বাচ্চাকে একটু দেখি। প্রথমে তোমার পারমিশন নেওয়া, তারপর যেহেতু সে বসা থাকে, বসা অবস্থায়, আচ্ছা ঠিক আছে, সেখানে আমাদের শুয়ে রাখতে হবে না। যদি ছোট বাচ্চা থাকে তাহলে আমরা শোয়া অবস্থায় এভাবে হাত ধরে টানি, গ্রস মোটর দেখছি যে হেড লেগ আছে কিনা। সাধারণত ঘাড় পড়ে যায়, ঘাড়টা শক্ত হয়, বা কোলে নিলে পিছনে হাত দিতে হয় না 3 মাস বয়সে। বসার পরে আমরা দেখি যে তার ব্যাকটা স্ট্রেইট না রাউন্ড। এটা দেখো, রাউন্ড নাই, স্ট্রেইট আছে। 6 মাসে রাউন্ড ব্যাক, আর 8 মান্থে স্ট্রেইট ব্যাক থাকবে। এটুকু গেল গ্রস মোটর। আমরা বাকিটা আবার পরে করব গ্রস মোটরের। এখন আমরা দেখে নিব ভিশন। ওর অলরেডি ভিশনের সবকিছু ফাইন মোটর দেখা যাচ্ছে। প্রথমে হাতে কিছু থাকবে না, এখান থেকে সে একটা নিবে। তোমাদেরকে খেলনা টেলনা আমরা দিব, মানে এগুলো টেস্ট করার জন্য যা যা দিতে হবে সেটা আমরা দিব। ওর ওইখানে চলে গেছে আগ্রহ। তুমি এখনই দোকানের খাবার চিনো। এই যে এই যে এই যে এই যে এই যে প্রথমে একটা খেলনা দিব, সে যদি ধরতে পারে সেটাকে বলে পামার গ্রাস। এভাবে ধরে পামার গ্রাস। তারপরে একটা দেওয়ার পরে সে এই হাত থেকে এই হাতে নিয়ে আরেকটা আমরা অফার করবো, যাতে সে আরেকটা নিতে চায়, আরেক হাতে ট্রান্সফার করে নেয়। সেটা হলো ট্রান্সফার। 5 মাস ধরলো, 5 মাস, 6 মাসে ট্রান্সফার। আমি চাইলে, তারপর আমি চাইবো, দিয়ে দিবে রিলিজ 9 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিবে দিবে। আচ্ছা, ওটা দেন, ওটা দেন, ওটা দেন, ওটা দেন। কান্না করানো যাবে না। না না, ওকে, এই যে এই যে এই যে বসো। আচ্ছা 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 মা, এই যে নেন, কোলে নেন।
তারপরে যদি এটা পারে তখন আমরা কি দিব, কাগজ দিব স্ক্রিবল করে কিনা, কাগজ কলম দিব, তার ধরা দেখে আমরা বুঝতে পারি যে কতটুক। স্ক্রিবল করবে হলো 1 বছর, আমি ভার্টিক্যাল অথবা স্ট্রেইট এঁকে দেখাবো, সেটা যদি সে আমার দেখা দেখি করতে পারে তাহলে এটা 2 ইয়ার্স, আর সার্কেল আঁকতে পারলে 3 ইয়ার্স, ঠিক আছে। বইয়ের পাতাও টার্ন করতে পারবে 1 বছরে, ওকে। আচ্ছা, তারপরে এটা ফাইন মোটর ভিশন চলে গেল, সাথে আমরা ডিস্ট্রাকশন টেস্টটা একটু করব। আমার সামনে যে থাকে তাকে একটা, এদিকে আসেন তো, ও এইসব নিয়েই ব্যস্ত, এটা দেখবে আর সাথে আমি যখন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আমি বললে এটা সরাতে, সরাতে বললে আমার সাউন্ডেরটা কেটে ধরে, ওকে সরান। যখনই সরাবে তখন, এখন সে অন্যটা নিয়ে ব্যস্ত বলে সে এদিকে এই যে এটা হলো ডিস্ট্রাকশন টেস্ট, এটা হিয়ারিং এ অ্যাসেসমেন্টের মধ্যে চলে গেল। আচ্ছা, তারপরে আমাদের গেল এটা বসার সব কাজ শেষ, এখন আমরা দেখবো দাঁড়াতে পারে কিনা। প্রথমে হলো, যদি আমরা তো জানি না, এখন তো আমরা জেনে ফেলছি দাঁড়াতে পারে, যে বাচ্চা ফার্নিচার হোল্ড করে দাঁড়াতে পারে কিনা দাঁড় করাবো, সেটা হবে কয় মাসে, হোল্ডিং ফার্নিচার 1 বছরে বা 11 মাসে হলো আমরা 2 হাত ধরে হাঁটতে বলবো, হ্যাঁ আমি একদিকে ধরবো, মাকে একদিকে ধরাবো। তার আগে যদি মা বলে হাঁটতে পারে তাহলে আমরা ওটাতে যাবো না, ওকে ছেড়ে দিব, ওর হাঁটাটা দেখবো যে স্ট্রেইট নাকি মানে স্টিফলি না দ্রুত ভালোভাবে দৌড়ায়। হ্যাঁ, এটাও নেওয়া যাবে। সুন্দরভাবে দৌড়াবে হলো 2 বছরে, আর একটু এলো পাথারি দৌড়াবে হলো 18 মাসে, ঠিক আছে। আর যদি 3 বছরের বাচ্চা দিই তাহলে মাকে জিজ্ঞেস করবো সাইকেল চালাতে পারি কিনা, অথবা যে 1 পায়ে দাঁড়ানো, 2 পায়ে মানে যে কোনো 1 পায়ে দাঁড়াতে পারি কিনা, সেটা হলো 3 বছরে। আর একটু বলে রাখি 4 বছর হলে বল নিয়ে আসি, বলটা ছুঁড়ে মারতে দিই, অতটুকু তোমাদের যাব না। আচ্ছা, এটা গেল, তারপরে কি আসবে, ফাইন মোটর ভিশন গেল, গ্রস মোটর গেল, সোশ্যালটা না স্পিচ, মাকে জিজ্ঞেস করব যে মা ও কি কি কথা বলে, কি বলে, মামা, কাকা, তাহলে বাইসিলেবল। মনোসিলেবল 6 মাস, বাইসিলেবল 1 বছর, 18 কি বলে 10 মাস, আর হলো 1 বছরে কি ওয়ার্ড বলবে, 18 মাসে 15 মাসে বলবে 5টা ওয়ার্ড, আর 18 মাসে কি বললাম 5 এর দ্বিগুণ 10টা ওয়ার্ড, আর সেন্টেন্স বলবে 2টা ওয়ার্ড দিয়ে, সেটা হলো 2 বছরে, ঠিক আছে। তারপরে আমরা কি গেল, স্পিচ ল্যাঙ্গুয়েজের পরে আসবে সোশ্যাল। সোশ্যালে হলো দেখলে আমাদের এখন মার্কস দেওয়া, আমার দিকে তাকিয়ে হাসছে কিনা, তারপরে ডাক দিলে রেসপন্ড করছে কিনা সেটা জিজ্ঞেস করি, তারপরে হলো গ্লাসে মাকে জিজ্ঞেস করি গ্লাসে পানি খেতে পারে, পারে 1 বছর, আর বাটি চামচ দিলে সে নিজে চামচ দিয়ে খায়, তাহলে ওটা 2 বছর, 2 বছর পর্যন্ত গেল না। আর জিজ্ঞেস করি মোজা পরলে মোজা খুলতে পারে, নিজে নিজে খুলে ফেলে, সম্পূর্ণ খুলে না, অর্ধেক খুলে ফেলে। কারণ হলো বাচ্চাদের একটা প্রবলেম, শীতকালে মোজা পরে রাখলে তারা পায়ে মোজা রাখবে না, যারা পারে তারা খুলে ফেলে, আর যারা ছোট বেবি তারা পারে। তাহলে এটা সোশ্যালটা শেষ হলো, ঠিক আছে। তারপরে তুমি স্যার তোমাকে জিজ্ঞেস করবে তোমার কত মনে হবে, তুমি তখন সব মিলিয়ে হিসাব করে একটু টাইম দেওয়া হবে তোমাকে, তুমি একটা রেঞ্জ বলবা, ব্যাস শেষ। কোনো কঠিন কিছু, এটা কঠিন না, বলো কঠিন না। বন্ধ করো। তোমরা যদি আমরা এত বেশি কিছু দেখি না, মানে এত পারফেক্ট হওয়া লাগবে না গ্রস মোটরে, খালি 4টা জিনিস রাখো, কেটে কেটে আবার কর। 4টা জিনিস মাথায় রাখবে, বসতে পারে কিনা, হাঁটতে পারে কিনা, দৌড়াতে পারে কিনা, 3 জায়গায়, বসতে 6 মাস, হাঁটতে 1 বছর, 18 মাস দৌড়ানো বা পুরো ভালোভাবে দৌড়ানো 2 বছর, শেষ গ্রস মোটর। ফাইন মোটরে কি, খেলনা ধরতে পারে কিনা একটা দেখলা, আমাকে দিচ্ছে কিনা, স্ক্রিবল করছে কিনা, সার্কেল আঁকছে কিনা, এটা গেল ফাইন মোটর। তারপরে হিয়ারিং হলো ডিস্ট্রাকশন টেস্ট, আমি সামনে একটা খেলনা দিয়ে একজনকে বলবো আমি ইশারা করলে যেন সরিয়ে নেয়, আমি সাথে কানের কাছে নাড়াচাড়া করবো, তখন সে ঘাটটা ঘুরে ফেলবে, সেটা হবে তোমার 6 থেকে 18 মাসে, ওইটা পজিটিভ থাকবে। আচ্ছা, আর হলো এটার পরে সোশ্যাল। সোশ্যালে কি আসবে, যে না স্পিচ কি কি কথা বলে, মনোসিলেবল, বাইসিলেবল, 5টা ওয়ার্ড, 10টা ওয়ার্ড, সেন্টেন্স। মনোসিলেবল 6 মাসে, তারপরে এইভাবে ভাগ করে করে তোমরা স্পিচটা গেল, সবার শেষে সোশ্যাল। ম্যাম বাইসিলেবলের ব্যাপারে একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো, বাবা দাদা বলছিলেন ওই যে বাইসিলেবল, তো ম্যাম এই যে বলছিলেন যে বুবু এরকম না এগুলো না বলতে ওটা না না ওইটা মনোসিলেবল, বু বু মানে বুটাই একটা ওয়ার্ড, মিনিংলেস, কিন্তু 1 বছরে তোমার মিনিংফুল বাইসিলেবল হবে, দাদা বাবা, মানে সে বাবাকেই বাবা ডাকছে, সবাইকে দেখে বাবা দা এরকম বলতেছে, সেটা না, সে ওইটা কে বলো তো, দাদা এরকম, ঠিক আছে। ম্যাম বাবা এবং দাদা এটাকে চিনতেও পারবে তার মানে? হ্যাঁ হ্যাঁ, চিনতে তো পারে সে, 3 মাস বয়স থেকে মাকে চিনে ভালো, 6 মাস থেকে তার পরিচিত মানুষকে ভালো, স্ট্রেঞ্জারদেরকে ভয় পাবে 8 মাস থেকে, ওটা একটু ডিপে, ওটা আমি আর আলাপ করি নাই তোমাদের সাথে, যে স্ট্রেঞ্জারের কাছে যাবে না, স্ট্রেঞ্জারের কাছে না যাওয়াটা কিন্তু বুদ্ধিমান বাচ্চা, আমরা যে খুশি আল্লাহ সবার কাছে যাচ্ছে ওরা কিন্তু একটু বোকা, ঠিক আছে। মানে তার মানে ম্যাম বাবা দাদা এটা বলতে পারবে 1 বছরে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বছরে মিনিংফুল ভাবে। তার আগেই অনেকে বা বা বলে, কিন্তু এটা আসলে মনোসিলেবলটা রিপিট করছে। সবাইকে দেখেই বা বাবা, নিজে আপন মনে বা বা দা 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 বু বু এরকম করছে। ঠিক আছে, জি ম্যাম, ওইটা বুঝতে পারছি। ওইটা ওইটা মিনিংফুল না। আচ্ছা, এখন আসলে আমরা আইএমসিআই তে চলে যাই। আইএমসিআই হলো তোমাদের দুইটা জিনিস থাকবে, হয় ডায়রিয়ার অ্যাসেসমেন্ট, না হয় নিউমোনিয়া অ্যাসেসমেন্টটা। না তো ক্লাসিফাই, এখানে একটা কাগজ লেখা থাকবে যে দিস চাইল্ড, বয়স দেওয়া থাকবে, ধরলাম ওর বয়সটা 1 বছরই বললাম, 1 বছর উইথ কাফ এন্ড কোল্ড। তারপরে তোমরা বলবে যে ক্লাসিফাই দ্য চাইল্ড অ্যাকর্ডিং টু আইএমসিআই। কি থাকবে কোশ্চেনটা, যে 1 year old চাইল্ড প্রেজেন্স উইথ কাফ এন্ড কোল্ড। যদি লিখাও না থাকে, এটা আমরা মুখে বলবো যে এটা বাচ্চাটা 1 বছরের বাচ্চা, কাশি নিয়ে আসছে, তুমি তাকে ক্লাসিফাই করো অ্যাকর্ডিং টু আইএমসিআই। মা কোলে নিয়ে বসেন। আমরা তো এরকম বাচ্চা দিব যার নাকি ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়া ছিল, হ্যাঁ, বা ভালো হয়ে গেছে। তোমরা যে সবকিছু পাবা তা না, তোমরা শুধু প্রসিডিউর করছো কিনা সেটা দেখবা। এবং এই ক্ষেত্রে মনে রাখবা, আইএমসিআই তে স্টেথোস্কোপের কোনো রোল নাই। স্টেথোস্কোপ এটা হলো মেইনলি পল্লী চিকিৎসকদের জন্য, ঠিক আছে? স্টেথো ছাড়া আমার ক্লাসিফাই করতে হবে। প্রথমে হলো আমরা কি জিজ্ঞেস করবো, কাশি কত দিনের, এটা কি প্রথমবার আসছেন নাকি আগেও আসছেন, এরকম জিজ্ঞেস করবো। মা তখন বলবে যে প্রথমবার বা ফলো আপে। ওইটা আইএমসি এর একটা রুলস, মানে প্রথমে জিজ্ঞেস করতে কি সমস্যা, কাশি। তারপর যেহেতু আমরা বলেই দিয়েছি, তো তোমার সেটা জিজ্ঞেস করা লাগবে না। আর প্রথমে সবার আগে তোমার কিন্তু পারমিশন, মা আমি আপনার বাচ্চাকে একটু দেখছি, ঠিক আছে? আমি এখানকার একজন 5th year স্টুডেন্ট, ব্লা ব্লা ব্লা, এগুলো দরকার নেই। আমি আপনার বাচ্চার ডাক্তার, আপনার বাচ্চাকে একটু দেখছি, হ্যাঁ, ডাক্তার বললেই হবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, কোলে থাকলে ও একটু অস্থির হয়ে গেছে, আমরা প্রথমে কি করব, ডেঞ্জার সাইন গুলো জিজ্ঞেস করব। যে প্রথম হলো প্রথমবার আসছেন নাকি ফলো আপে আসছেন, তারপরে জিজ্ঞেস করব যে কি সমস্যাটা আগেই ছিল। আমরা প্রথমে রেসপিরেটরি রেট, ডেঞ্জার সাইন জিজ্ঞেস করব। আচ্ছা, দেখতেছি যে ও লেথার্জিক নাকি আনকনসিয়াস, সেটা না। মা ও কি বমি করে, যদি ম্যাক্সিমাম মাই বলবে যে বমি করে, আমরা বলবো প্রতিবার খাবার পরে কি বমি করে, বা যতটুকু খায় পুরোটা কি বমি করে দেয়, তখন মা বলবে যে হ্যাঁ, যতবার খাচ্ছে বমি করছে, এটা একটা ডেঞ্জার সাইন। যদি না, 1বার 2বার করছে, এটা সব বাচ্চাই করে। আর হলো খিচুনি, মা আপনার বাচ্চার কি এইবার অসুখের সময় কোনো খিচুনি হয়েছে, তাহলে সেটাও একটা ডেঞ্জার সাইন। তো ডেঞ্জার সাইন নাই, কিন্তু আগে আমার জিজ্ঞেস করতে হবে ডেঞ্জার সাইন গুলো আছে কিনা। তারপরে আমি ইয়ে করব, জামাটা উঠায় রেসপিরেটরি রেট পুরো 1 মিনিট কাউন্ট করব, ওঠানামা করবো। 1 মিনিটের মধ্যে আমি দেখে নিব তার চেস্ট ইন ড্রয়িং আছে কিনা, আর কানটা মাথার এভাবে কানটা নিয়ে বুকের কাছে হুইজ আছে কিনা শুনবো। ঠিক আছে, আমি যে 1 মিনিটের মধ্যে 3টা কাজ করতে হবে, রেসপিরেটরি রেট কাউন্ট করতে থাকবো, চোখটা এভাবে তাকিয়ে আমি কান কাছে নিব যে হুইজ পাচ্ছি কিনা, আর এটা একটু উপরে উঠানো থাকবে, চেস্ট ইন ড্রয়িং আছে কিনা। যদি হুইজ থাকে, আইএমসি তে বলা আছে, স্যারকে যদি বলো যে বাড়ি থেকে শোনা যাচ্ছে যে স্যার আই ওয়ান্ট টু নেবুলাইজ দ্য চাইল্ড, দেন ক্লাসিফাই ইট। কারণ যদি রিয়েক্টিভ এয়ার ডিজিজ বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস থাকে, আমাদের তো এটা নিউমোনিয়া ক্যাটাগরাইজ করতে হবে। সো হুইজি চাইল্ড যেন নিউমোনিয়া হিসেবে না হয়, সেই জন্য আইএমসি এর বইতে বলা আছে আগে নেবুলাইজ করে তারপরে আমরা ক্লাসিফাই করব। আচ্ছা, এখন যদি জেনারেল ডেঞ্জার সাইন থাকে, অথবা স্ট্রাইডর থাকে, কাম, বাচ্চা ঠান্ডা একদম শান্ত, স্ট্রাইডর এরকম সাউন্ড পাচ্ছি, অথবা ফাস্ট ব্রিদিং পাচ্ছি, তখন আমরা এটাকে বলবো কি ভেরি সিভিয়ার ডিজিজ বা সিভিয়ার নিউমোনিয়া। ঠিক না? কোনো ডেঞ্জার সাইন নাই, স্ট্রাইডর নাই, ফাস্ট ব্রিদিং আছে, অথবা চেস্ট ইন ড্রয়িং আছে, তখন আমরা এটাকে বলবো স্যার এটা নিউমোনিয়া। আর আমরা যেহেতু ভালো বাচ্চা দেই, দেখা যাবে যে কিছুই নাই, তখন কি বলবা, কাফ অর কোল্ড, নো নিউমোনিয়া এটা বলে কাফ অর কোল্ড বলতে হবে। ক্লিয়ার? একজন রিপিট করো, বন্ধ, এটা শেষ, হ্যাঁ। একজন রিপিট করো, বলো প্রথমে কি করব। মা বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকবে, তারপরে কি করব, আমাদের লেখা থাকবে কাফ এন্ড কোল্ড, 1 বছর বয়স। প্রথমে ম্যাম হচ্ছে ইন্ট্রোডাকশন নিব, মানে পারমিশন যেটা সেটা নিব। হ্যাঁ, পারমিশন হ্যাঁ। নেওয়ার পরে হচ্ছে ম্যাম মাকে হচ্ছে ফার্স্টে জিজ্ঞেস করব কেন আসছে আর কি বাচ্চাকে নিয়ে। না, কেন আসছে বলে দিয়েছি, তুমি এটা ফলো আপ প্রথমবার আসলে নাকি ফলো আপে আসলে। আচ্ছা, তারপরে ম্যাম হচ্ছে জেনারেল ডেঞ্জার সাইন গুলো আছে জিজ্ঞেস করবো আছে কি কি কিনা ডেঞ্জার সাইন, দেখি। কি 2 month to 5 year এর ডেঞ্জার সাইন কি বলো। ম্যাম হচ্ছে যেটা খায় সেটাই বমি করে দেয় কিনা। Then প্রথমে হচ্ছে জেনারেল ma'am- কন্ডিশন, লেথার্জিক বা আনকনশিয়াস কিনা, একটা গেল, দেখলাম যে না ভালো। তারপর ভমিটস এভরিথিং কিনা, জি তারপরে madam। তারপরে ম্যাম হচ্ছে খিচুনি হয়েছে কিনা এবার অসুস্থ হওয়ার সময় ম্যাম। আর দুধ খেতে পারছে না, তারপরে- নট এবল টু ড্রিঙ্ক, বা কোনো কিছু খেতে পারছে না। জি আচ্ছা, madam। এটা নাই, তারপরে আমি কি করব, তারপরে ম্যাম হচ্ছে ওই যে আমি মানে যেহেতু Look for নিউমোনিয়ার look। বাচ্চা, আমি লুককে চলে যাব ম্যাম। আমি হচ্ছে ওই যে এতক্ষণ ছিল আস্ক, আইএনসি তে কি আছে, আস্ক, লুক, ক্লাসিফাই, ঠিক আছে? হ্যাঁ, এবার লুকে বলো কি কি যাবা। লুকে ম্যাম হচ্ছে আমি হচ্ছে আগে চেস্টে দেখবো, রেসপিরেটরি রেটটা দেখে নিব। পুরো 1 মিনিট ঘড়ি ধরা থাকবে, আর আমরা পেটের ওঠানামা দেখবো, পেটের ওঠানামা দিয়ে আমরা কাউন্ট করি। তারপরে
ঘড়ির দিকে ম্যাম তাকিয়ে তাকিয়ে, হ্যাঁ ওই যে কানটা হচ্ছে ম্যাম হচ্ছে বুকের কাছে বুকের নিয়ে যাব, কাছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে দেখবো কোনো হচ্ছে ম্যাম ইয়ে আছে হুইস, কিনা ম্যাম, উইস পাচ্ছি কিনা ম্যাম। হুইস, যদি হ্যাঁ উইস পাই তাহলে ম্যাম আমি টিচারকে বলবো যে আই ওয়ান্ট টু এক্সামিন দ্য বেবি আফটার নেবুলাইজেশন। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তারপরে হুইজ নাই আর চেস্ট উইন্ডোরিং এ নাই, তখন আমরা ক্লাসিফাই করে দিব। ক্লাসিফাই করে দিব ম্যাম। ট্রিটা বলবে না, সাধারণত বলে যে নিউমোনিয়াতে কোন অ্যান্টিবায়োটিকটা দিবা, কয়দিনের জন্য দিবা। অ্যামোক্সিসিলিন 5 ডেজ, আর 3 দিন পরে ফলো আপে আসবে, শেষ। কঠিন কিছু এটা? না ম্যাম। আচ্ছা, এখানে কাকে ধরি, শুধু সিরিয়ালটা বলো। শামা বলো, শামার নামটা সামনে আসছে এখন। শামা আছো? জি ম্যাম। হ্যাঁ বলো বলো বলো। আজকে কি করবা, আস্ক বলো। শোনো নাই কিছু? জিজ্ঞেস করবা কি কি মাকে? ম্যাম সে কয়বার এবার এসছে? ঠিক আছে, তারপরে তারপরে ম্যাম ডেঞ্জার সাইন কিনা? না না, এটা তো ফিভারের না, আমরা তো কাফ আর কোল্ডে আছি। ফিভার তো অন্য সেকেন্ড পাতায় চলে গেল। আমরা আসছি মেইন সিম্পটমের একটা কাফ বা রেসপিরেটরি ডিফিকাল্ট ব্রিদিং, সেটাতে আছি। আচ্ছা, তারপরে এখানে জ্বরের কোনো রোল নাই, তুমি 4টা ডেঞ্জার সাইন জিজ্ঞেস করবা। কি কি ডেঞ্জার সাইন গুলো কি কি? ম্যাম হচ্ছে লেথার্জি, তারপর হচ্ছে খাবার পরে ভমিটস এভরিথিং কিনা? তারপরে তারপরে কে বলবা? আনকনশিয়াসনেস আছে কিনা? ইয়েস, আর নট এবল টু ড্রিঙ্ক। আচ্ছা, তারপরে হ্যাঁ, বা খাবার, শুধু পানি না। তারপরে কি জিজ্ঞেস করবা? আস্ক শেষ, এখন হলো লুক। তাকে এক্সপোজ করবা, জামাটা উঠাই দিতে বলবা মাকে। হ্যাঁ, জামাটা সরিয়ে আমাদের চেস্ট উইন্ডিং দেখতে হবে তো। হ্যাঁ, তারপরে 1 মিনিট ধরে রেসপিরেটরি রেট কাউন্ট করবে। তারপরে সেটাকে কি বলে? ফাস্ট ব্রিদিং। আর ডাক্তারি ভাষায় ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া না, ট্যাকিপনিয়া। তোমরা কিন্তু ভুল করো। ট্যাকিপনিয়া তখনই স্যাররা জিজ্ঞেস করবে কাট অফ ভ্যালু বলো। 1 বছরের বাচ্চা কখন আমি বলবো ফাস্ট ব্রিদিং আছে? শামা? 60 নো, ওটা তো 2 মাস। 50। আহারে প্রণয় নাহিয়ান, তোমরা ছাড়া অন্যরা অ্যান্সার করুক। হ্যাঁ, 1 বছর 50 অর মোর। আর 1 বছর পরে 5 বছর পর্যন্ত যদি ওর 14 মাসের বাচ্চা থাকতো তাহলে ম্যাম 40 or more। ইয়েস, কাট অফ ভ্যালু প্লিজ তোমরা ভুলো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাস্ট ব্রিদিং আছে কিনা দেখলাম, চেস্ট উইন্ডিং আছে কিনা, আর কানটা বুকের কাছে নিয়ে যাব, ইয়ে আছে কিনা, হুইজ আছে কিনা। হুইজ থাকলে বলবো যে আমাকে নেবুলাইজ করে আমি বাচ্চাটাকে ক্লাসিফাই করতে চাই। ক্লাসিফিকেশন দেখলাম ডেঞ্জার সাইন নাই, ফাস্ট ব্রিদিং নাই, ডেঞ্জার সাইন নাই, শুধু ফাস্ট ব্রিদিং আছে, চেস্ট উইন্ডিং আছে, তাহলে বলবো নিউমোনিয়া। ডেঞ্জার সাইন থাকলে ভেরি সিভিয়ার ডিজিজ। আর কিছুই নাই, ফাস্ট ব্রিদিংও নাই, তারপর চেস্ট উইন্ডিংও নাই, সেক্ষেত্রে বলবো নো নিউমোনিয়া, কাফ অর কোল্ড। ওকে, কাফ অর কোল্ডে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিব না, সুদিং এজেন্ট দিয়ে ব্রঙ্কোডাইলেটর দিয়ে ছেড়ে দিব। আর নিউমোনিয়াতে অ্যামোক্সিসিলিন 5 দিন দিব, হুইজ থাকলে ব্রঙ্কোডাইলেটর দিব। ওই পাশে ট্রিটমেন্ট গুলা, এই 2টা বলতে পারলেই হবে, 5টা বলতে পারলে আরো ভালো। তাহলে এখান থেকে আমরা সরে গেলাম। কারো কোনো কনফিউশন? ম্যাম নেবুলাইজেশনটা একটু আবার নেবুলেশন হলো যখন আমরা হুইস পাবো, কান কাত এভাবে নিয়ে হুইস পাবো, তখন স্যারকে বলবো স্যার আই ওয়ান্ট টু নেবুলাইজ দ্য চাইল্ড, দেন ক্লাসিফাই ইট। তো স্যার এতেই খুশি হয়ে যাবে। স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা হুইজ নাই, সাধারণত আমরা হুইজের দিব না, সো তোমাদের ওখানে থাকবে না। কিন্তু এক্সটার্নাল বলতে পারে বাচ্চাটা যদি হুইজ থাকতো তুমি কি করবা, তখন বলতে হবে স্যার আমি আগে নেবুলাইজ করব, তারপরে আমি ক্লাসিফাই করব। কারণ হুইজি চাইল্ড থাকে যেটা নাকি নিউমোনিয়া না, ওটা থেকে আমাদের আলাদা করার জন্য আমরা আগে হুইজটাকে সরাবো, তারপরে আমরা নিউমোনিয়া আছে কিনা, যে ফাস্ট ব্রিদিং চেস্ট ইনড্রিং আছে কিনা দেখে ওটাকে আমরা ক্লাসিফাই করব। এটাই এটার ইয়ে। হ্যাঁ, এছাড়া এটা কোনো সিগনিফিকেন্স নাই। আচ্ছা, এখন যদি এই বাচ্চাটার ডায়রিয়া, আমরা বলে রাখি যে লুজ ওয়াটার স্টুল ফর 5 days, তো ক্লাসিফাই দ্য চাইল্ড, সেক্ষেত্রে আমরা ডায়রিয়ার ক্ষেত্রে চলে যাব। তখন আবারও ডেঞ্জার সাইন জিজ্ঞেস করব, তারপরে এখানে পানি থাকবে, বাচ্চার জেনারেল কন্ডিশন দেখবো, তারপরে পানি ইগারলি খায় নাকি খাচ্ছে না, বা নর্মালিও খাচ্ছে না। কোনো ইগারলি খাচ্ছে না, নর্মালি খাচ্ছে বা খাচ্ছে না, সেটা নো ডিহাইড্রেশন। ইগারলি খাচ্ছে, সেটা হলো সাম ডিহাইড্রেশন। আর বাচ্চা একদম লেথার্জিক, সাধারণত আমরা সিভিয়ারটা দিব না। সো স্যার জিজ্ঞেস করতে পারে যে যদিও সিভিয়ার ডিহাইড্রেশন থাকতো তাহলে কিরকম থাকতো, লেথার্জিক বা ইরিটেবল ইয়ে থাকতে পারে।
সিভিয়ার এর ক্ষেত্রে। তারপরে আমরা আইসটা দেখি, সানকেন আইস, পানিটা খাবার দেখলাম, আহা ময়লা ময়লা। এটা মুখে দেন। আর কি, এভাবে পেটটা উঠিয়ে আম্বিলিকাসের পাশ বরাবর হাতটাকে নিয়ে স্কিন পিঞ্চ দেখবো। এই চারটার মধ্যে দুইটা থাকলে আমরা ছাড়া। সামা অথবা সিভিয়ারে চলে যাব স্পেসিফাই করে। ছেড়ে দাও। যদি নো ডিহাইড্রেশন পাই বলবো অ্যাকর্ডিং টু প্ল্যান এ দিব এই ট্রিটমেন্ট, ওর স্যালাইন 500 থেকে 50 থেকে 100 ml প্রতি পার্জিং এর পর, অথবা যদি সাম ডিহাইড্রেশন থাকে 75 ml পার কেজি ওভার 4 আওয়ার ওর স্যালাইন দিব। এভাবে তোমরা প্ল্যান বি প্ল্যান সি বলে ট্রিটমেন্টটা বলবা। কোনো কনফিউশন? ছেড়ে দাও। কোনো কনফিউশন আছে? তখন তোমরা বলবা অ্যাকিউট ওয়াট, এটার ক্লাসিফাই কি, যে স্যার এটা হলো নো ডিহাইড্রেশন অথবা সাম ডিহাইড্রেশন অথবা সিভিয়ার। সিভিয়ার তো দিবই না স্যার, তখন আলাদা করে জিজ্ঞেস করবে সিভিয়ার থাকলে কি কি থাকবে, সিভিয়ারের প্ল্যান কি, বা সাম থাকলে কি প্ল্যান হতো, আর ওর এক্সামিনেশন আমরা কি কি পেতাম। ঠিক আছে? আর কিছু? ম্যাম এখানে কি হচ্ছে যে বাচ্চার সামনে যে পানি থাকবে এটা খাইতেই হবে এমন ম্যান্ডেটরি হ্যাঁ। কিছু? আমরা দিয়ে দিব, হ্যাঁ আমরা দিয়ে, এটা একটা এক্সামিনেশন একটা পার্ট, যে সে কেমন খাচ্ছে। ঠিক আছে? সেটা দেখার জন্য আমাদের দেওয়া থাকবে পানি গ্লাসের মধ্যে, আর পানি খাওয়াটা দেখানো, আর হলো স্কিনটা তুমি সানকেন কিনা আইস দেখবা, হা করিয়ে টাংটা দেখতে পারো, বা স্কিন পিঞ্চটা অবশ্যই দেখতে হবে, আর পানিটা খাওয়ানোটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? আর কিছু নাই, আমি বেবিটাকে পাঠিয়ে দিচ্ছি। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। ম্যাম ডিহাইড্রেশনটা একটু আবার বলুন। হ্যাঁ, আবার বলবো না, এটা তোমাদের পড়তে হবে। নো ডিহাইড্রেশনে কোনো সাইনই থাকবে না, সামে কি কি থাকবে, সিভিয়ারে কি কি থাকবে। আইস সানকেন, স্কিন পিঞ্চ স্লোলি, এটা সিভিয়ার সাম দুইটাই থাকবে। আমরা ডিফারেন্সিয়েট করি তার জেনারেল কন্ডিশন, যে বাচ্চা ইরিটেবল সাম ডিহাইড্রেশন নাকি লেথার্জিক সিভিয়ার ডিহাইড্রেশন, আর নর্মাল থাকলে নো ডিহাইড্রেশন। আইস সানকেন দুইটাতেই থাকবে। তারপর ড্রিঙ্কস নরমালি নো ডিহাইড্রেশন, এগারলি একদম হাউলুম করে পানি খাবে সাম, আর পানি বেয়ে বেয়ে পড়বে, মানে স্যালাইন বা পানি কিছু খাওয়ানো যাচ্ছে না, সিভিয়ার। তারপরে স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি, এটা সামেও থাকবে সিভিয়ারও থাকবে, কিন্তু নো ডিহাইড্রেশনে থাকবে না। ঠিক আছে? জেনারেল কন্ডিশন আইস সানকেন, স্কিন পিঞ্চ আর ড্রিঙ্কিং, চারটার মধ্যে দুটা থাকলেই আমরা ডিহাইড্রেশনটাকে মার্ক করব। পড়ে যাবে। কারো কোনো কোশ্চেন? এগুলা নিয়ে যান এটার জন্য। তোমরা একটু 5 মিনিট ব্রেক নাও, আমি এরপরে কোশ্চেন বলবো। পানি টানি খেয়ে আসো। একটু ইয়েতে মিউট করেন তো, ওকে আমি ইয়ে করি। শোনো, নেহাকে বলতেছি ওনাকে এখন চলে যাবে, ওকে একটু খেলনা কিনে একটু টাকা দিব, ওকে একটু খেলনা কিনে দিয়েন। হ্যাঁ ঠিক আছে? না কেনা হয় নাই তো।
আচ্ছা, শোনা যাচ্ছে? আমার চুলের তো 12টা বাজতেছে। হাই, শোনা যাচ্ছে? ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে একটু জিআইটিটা, তোমাদের সিলেবাসে জিআইটিটা রাখা হয় নাই, জিআইটি থেকে কি ধরে সেটা ডায়রিয়া ছাড়া সেটা একটু আলাপ করতে চাচ্ছি। ওই গেল জন্ডিস, 161 পেজ। আচ্ছা, অ্যানিমিয়া স্লাইডটা দেখা যাচ্ছে? না ম্যাম। না, দেখা যাচ্ছে না। আচ্ছা, ও দেখানোর ব্যবস্থা করুক। আমাদের সাধারণত জন্ডিসে জিজ্ঞেস করা হয় ভাইরাল হেপাটাইটিসটাই, ঠিক আছে? সেখানে দেখবা যে তোমার 161 পেজে ইয়েস আবিদ স্যারের বইয়ে কজ গুলো আছে, যে চাইল্ড প্রেজেন্ট জন্ডিস যদি নিয়ে আসে তুমি কি কি ভাববা। তাহলে একটা হলো হেপাটিক কজ ভাববা, যে আমাদের ভাইরাল হেপাটাইটিস একটা বললেই হবে, বা সিএলডি বলতে পারো সাথে। প্রি হেপাটিক হলো কিছু জেনেটিক ডিজিজ, বা হিমোলাইটিক অ্যানিমিয়াটা বলবা, থ্যালাসেমিয়া। আর পোস্ট হেপাটিক biliary atresia কোলিটোকাল সিস্ট, এই দুইটা বলা লাগবে, ঠিক আছে? আর বড়দের কি হয়, স্টোন হয়। তাহলে তোমাদের এই কয়টা জিনিস বলতে হবে কজ হিসাবে, যে জন্ডিস নিয়ে আসলে আমরা কি কি চিন্তা করব। একটা হলো হেপাটিক কজ, সেটা ভাইরাল হেপাটাইটিস হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। 2 নাম্বার হলো প্রি হেপাটিক, হলো আমরা হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য জন্ডিস নিয়ে আসতে পারে। আর পোস্ট হেপাটিক কজ হলো স্টোনের জন্য আসতে পারে, বাইল ডাক্ট স্ট্রিকচার অথবা স্টোন। আর ওদিকে biliary atresia কোলিটোকাল সিস্ট নিয়ে আসতে পারে, ঠিক আছে? এখন ভাইরাল হেপাটাইটিসে জিজ্ঞেস করে যে কি কি দিয়ে হয়, যে হেপাটোট্রপিক ভাইরাস গুলা কি, এ বি সি ডি ই জি, ঠিক আছে? এখানে সবাই হলো তোমার আরএনএ ভাইরাস, শুধুমাত্র হেপাটাইটিস বিটা ডিএনএ ভাইরাস। আর আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এ আর ইটা বেশি, মানে ই হয়, হেপাটাইটিস এ ভাইরাসটাই বেশি হয়, ঠিক আছে? আর সিএলডি এখান থেকে রিলেটেড ধরে, যে ক্রনিক লিভার ডিজিজ কোন কোন ভাইরাস করে, বি সি আর ডি করে। আর রুট অফ ট্রান্সমিশনটা ধরে, যে হেপাটাইটিস এটা ইটা হলো ওরাল, তাই না? ফিকোরাল রুটে আসে। আর বিটা ব্লাড ট্রান্সমিশনে যেতে পারে, বি এর সাথে সবসময় ডি থাকে। এখান থেকে আর কিছু না। আর তোমার পালমিনেন্ট হেপাটিক ফেলিওর সাধারণত থাকে না, এত কঠিন কিছু ধরে না। হ্যাঁ, রিটেনে খুব কমই আসে। পালমিনেন্ট হেপাটিক ফেলিওর আমাদের স্টেজটা ভালো পারলে স্টেজে চলে যায়। হ্যাঁ, স্টেজ থেকে তোমরা একটা একটা বলতে পারলেই হবে, যে কোনটাতে লেথার্জি, ড্রাউজিনেস, টুপোর, কোমা, বাস। আর হলো ওদিকে যে অ্যাস্টেরিস্টিক্স থাকবে সেটা বলতে পারলেই হবে। সাধারণত এটা রিটেনে সাধারণত আসে না, ঠিক আছে? আচ্ছা, আর হলো ক্রনিক লিভার ডিজিজের সাইন সিমটমটা খুঁজে, মানে দেখাতে বলে মাঝে মধ্যে অ্যাবডোমেন যখন এক্সামিনেশন থাকে তখন, যে কি কি ফিচার্স থাকলে আমরা বুঝবো যে তার ইয়ে আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে। স্টিগমাটা, ঠিক আছে? কি কি সেটা, যে ম্যালেজ থাকবে বা অ্যাপেটাইট লস থাকবে, তারপরে ওদিকে হেমাটেমেসিস অথবা ম্যালেনা হতে পারে, তারপরে তোমার পামার ইরাইথেমা, হাতের মধ্যে পামার ইরাইথেমা, পেটে স্পাইডার নিভেস থাকবে, নেলটা হোয়াইট নেল বা ক্লাবিং থাকতে পারে, থিনার হাইপোথিনার ওয়াস্টিং থাকবে, ছেলেদের ক্ষেত্রে গাইনোকোমেশিয়া থাকবে, মেয়েদের ক্ষেত্রে মানে অ্যামিনুরিয়া থাকবে। আর এনক্যাফালোপ্যাথির জন্য কি মেডিসিনেতে হবে না ম্যাম? মানে আলাদা করে হবে। পেটের জন্য? না, মেডিসিন এটা হবে, কিন্তু আমরা স্পাইডার নিভিটা শুনতেই চাই, তারপর স্প্লিনোমেগালি শুনতেই চাই, হেমাটিমেসিস ম্যালেনা, মানে 4টা জিনিস শুনতেই চাই, ঠিক আছে? মানে স্পাইডার নিভিটা যেন মিস না হয়, পামার ইরাইথেমা যেন মিস না হয়। আর লিভারের ফাংশন, লিভার ফাংশন টেস্টটা শুনতে চাই, ঠিক আছে? তারপর পোর্টাল হাইপারটেনশন মাঝে মধ্যে জিজ্ঞেস করে, বা শুধু রিটেনেও আসতে পারে। হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশনের থেকে তোমার ম্যানেজমেন্টটাও আসবে না, এখানে অত আসবে না, কঠিন কিছু নাই। আচ্ছা, তাহলে এখান থেকে শুধু ভাইরাল হেপাটাইটিস কি কি ইনভেস্টিগেশন করতে দিবা, আর ম্যানেজমেন্ট। হ্যাঁ, ভাইরাল হেপাটাইটিস যদি থাকে তাহলে তার ম্যানেজমেন্ট কিভাবে করবা সেটা। আচ্ছা, কালকে বলতেছে যে লিম্ফ, এটা পরেই দেখলাম যে একটা পেজ আছে লিম্ফ নোড। লিম্ফ নোডের ক্ষেত্রে কই গেল, তোমরা যে ইয়েটা টিবি এবং লিম্ফোমার লিম্ফ নোডটা একদম এটা 4টা 5টা স্টার দিয়ে রাখো। হ্যাঁ, প্রথম কথা হলো লিম্ফ নোড এক্সামিনেশন একটু আমরা বলি আবার, যে একটা লিম্ফ নোডে কি কি দেখা হয়, সাইট, সাইজ, নাম্বার, কনসিস্টেন্সি। লিখতেছো? লিম্ফ নোডের এক্সামিনেশনে সাধারণত এটা থাকবেই তোমাদের, এটা মাস্ট। সাইট থাকবে, সাইজ, মানে একটা লিম্ফ নোডে জিজ্ঞেস করবে কি কি দেখা হয়, সাইট মানে কোথায়, সাইজ, নাম্বার মানে জেনারেলাইজ নাকি সিঙ্গেল, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, ম্যাটেড নাকি ডিসক্রিট, আন্ডারলাইং স্কিনের সাথে ফিক্সড কিনা, ওভারলাইং টেম্পারেচারটা বেশি কিনা, আর ওভারলাইং ডিসচার্জিং সাইনাস আছে কিনা। 1 2 3 4 5 6 7 8টা 9টা জিনিস, ঠিক আছে? সাইট, সাইজ, নাম্বার, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, ম্যাটেড অর ডিসক্রিট, ফিক্সেশন উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, টেম্পারেচার আর ডিসচার্জিং সাইনাস। কনসিস্টেন্সির মধ্যে সাধারণত ফার্ম থাকবে তোমার লিউকেমিয়াতে, রাবারি থাকবে লিম্ফোমাতে, হার্ড থাকবে তোমার ইয়েতে
সাধারণত সেকেন্ডারি মানে অন্য জায়গা থেকে ডিপোজিট আসছে সেক্ষেত্রে। আর পায়োজেনিক আমরা বাচ্চাদের যেটা পাই পায়োজেনিক যদি হয় সেটা সফট থাকবে, হার্ড থাকবে না। আচ্ছা, তারপরে সাথে সাথে জিজ্ঞেস করা হয় টিবিটা কেমন হবে আর লিম্ফোমারটা কেমন হবে। টিবিটা থাকবে ফার্ম, নন টেন্ডার, ম্যাটেড, ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, আর লেট কেসে ডিসচার্জিং সাইনাস থাকে উপরে। ঠিক আছে, যখন ক্যাজিয়েশন নেক্রোসিস হয়ে যায়। ফার্ম, নন টেন্ডার, ম্যাটেড, ফিক্সড। আর যদি লিম্ফোমা হয় সেক্ষেত্রে রাবারি না শোনা পর্যন্ত আমরা আর কি এটা জানতে চাই, রাবারি কনসিস্টেন্সি। হ্যাঁ, এটাও নন টেন্ডার এবং এটা ম্যাটেড থাকবে না, এটা ডিসক্রিট থাকবে। এটাও এটা টিবিটা ফিক্স ছিল, এটা ফিক্স থাকবে না। আর এই তো আরেকটা জিনিস হলো হসকিন্স আর নন হসকিন্স কে আমরা আলাদা করি, যে হসকিন্স সব একটা লোকালাইজ থাকে আর ছড়ানো ছিটানো লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে হলো ইয়েতে নন হজকিন্স লিম্ফোমায়। ঠিক আছে, আর লিম্ফ নোড গুলো আমরা কি কি দেখি সাধারণত কয়টা জায়গা দেখি এটাও ধরে, সার্ভাইকেল, এক্সিলারি, এপিট্রক্লিয়ার, প্যারাঅর্টিক, ইনগুইনাল। আর বড়দের ক্ষেত্রে বোধহয় পপলিটিয়াল, আমরা বাচ্চাদের সাধারণত পপলিটিয়াল দেখি না, তারপরেও শুনতে চাইলে পপলিটিয়ালটা বলো। সার্ভিক্যাল, এক্সিলারি, এপিট্রক্লিয়ার, প্যারাঅর্টিক, ইনগুইনাল, পপলিটিয়াল, 1 2 3 4 5 6টা এরিয়া। আচ্ছা, তোমরা কি লিখতেছো? জি ম্যাডাম। হ্যাঁ, একটু লিখো। তারপরে তোমার সার্ভাইকেলের মধ্যে শুধু সার্ভাইকেল থাকে, এক্সামিন দ্য সার্ভাইকেল লিম্ফ নোডস। সেখানে কি কি আমরা বিহাইন্ড থেকে পিছন থেকে দাঁড়ায় কি কি দেখবো? সাবমেন্টাল, এটা লিখে রাখো যে ফ্রম বিহাইন্ড আমরা এটা দেখবো। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, টনসিলার বা যেগুলো ডাইগ্যাস্ট্রিক, প্রি অ্যাওরটিক, তারপরে হলো কি অ্যান্টিরিয়র সার্ভাইকেল আর সুপ্রাক্লাভিকুলার। ঠিক আছে, কয়টা? 1 2 3 4 5 6টা। বিহাইন্ড থেকে আমরা পেশেন্টের বিহাইন্ডে দাঁড়িয়ে 6টা দেখবো। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, টনসিলার, প্রি অরিকুলার, অ্যান্টিরিয়র সার্ভাইকেল চেইন আর হলো সুপ্রাক্লাভিকুলার। আর আমরা সামনে থেকে দেখবো হলো মানে পেশেন্টের সামনে আমরা দাঁড়াবো, সেটা হলো অক্সিপিটাল দেখি, পোস্টেরিয়র অরিকুলার দেখি আর পোস্টেরিয়র সার্ভাইকেল দেখি। আর আমাদের কেউ আমরা শিখেছি যে পোস্টেরিয়র এক্সিলারিটা সামনে থেকে দাঁড়িয়ে দেখে ফেলি, পিছন থেকে দাঁড়িয়ে দেখে ফেলি। এটা কন্ট্রোভার্সি, তুমি সামনে থেকেও দেখতে পারো, পিছন থেকেও দেখতে পারো। তাহলে পিছন থেকে আমরা সার্ভাইকেল কোনটাকে দেখবো? অক্সিপিটাল, পোস্টেরিয়র অরিকুলার, পোস্টেরিয়র সার্ভাইকেল চেইন। একজন বলো, পেশেন্টের পিছনে দাঁড়িয়ে আমরা কি দেখবো? 6টা সার্ভাইকেল দেখবো। কে বলবা? অদিতি বলো, আছো? নাই। বেহাগ বলো, বেহাগকে অনেকদিন ধরি না। বেহাগ আছো? আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বেহাগ আছো তুমি? জি ম্যাম। বলো, পিছন দিক থেকে আমরা কি কি দেখি? হ্যাঁ, ফার্স্টে সাবমেন্টাল দেখবো, তারপর সাবম্যান্ডিবুলার, জুগুলো ডাইগ্যাস্ট্রিক, ইয়েস তারপর হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র চেইন, ইয়েস। আর দুটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, একটা সুপ্রাক্লাভিকুলার, টোটাল 6টা। আর পিছন দিক থেকে ভেরি গুড। আর পেশেন্টের সামনে দাঁড়িয়ে কি কি দেখবো? মানে পেশেন্টের সামনে আমি দাঁড়াবো, কি কি দেখবো? 3টা। কি কি? অক্সিপিটাল, অক্সিপিটাল, তারপর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র চেইন আর পোস্টেরিয়র অরিকুলার। ঠিক আছে, এটা যেন কোনো কনফিউশন না থাকে। আর এক্সিলারির মধ্যে কি কি আছে? অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে, মিডিয়াল আছে, ল্যাটারাল আছে, আর সেন্ট্রাল আছে, এপিক্যাল আছে। ঠিক আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, সেন্ট্রাল, এপিক্যাল, 6টা। এগুলো জিজ্ঞেস করে, মুখে মুখে জিজ্ঞেস করে। আচ্ছা, লিম্ফ নোড কিন্তু থাকবেই, লিম্ফ নোড অবশ্যই থাকবে। তাহলে লিম্ফ নোডে কি কি দেখা হয়, কোন কোন জায়গায় দেখা হয়, টিবির লিম্ফ নোড কেমন, লিম্ফোমার লিম্ফ নোড কেমন, আর হলো কি যেন জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথির কজ। সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদা ভাগ করে বলবা, অ্যান্টেরিয়র, তারপরে কি যেন ইনফেকশাস কজ, ম্যালিগন্যান্সি কজ, কানেক্টিভ টিস্যু ডিজিজ, এভাবে বলবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। খুবই জরুরি, তোমাদের ইয়ে থাকে, এটা কি বলে, ডাটা সামনে টেবিল ভাবে ডাটা থাকে, আর সিনারিও দেওয়া থাকবে থ্যালাসেমিয়ার জন্য, থ্যালাসেমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ওইভাবে পরীক্ষায় সিনারিও হিসেবে শর্ট এসে কেউ থাকতে পারে। আচ্ছা, এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিছু না, ক্লিনিক্যাল ফিচার্স লাগবে, কজেস অফ অ্যানিমিয়া, এটা টেবিল ভাবে ধরে কি কি কারণে বাচ্চাদের অ্যানিমিয়া হয়। কমন কয়টা কজ আমি লিখে দিয়েছি: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, হেলমিনথিয়াসিস, ম্যালনিউট্রিশন, ক্রনিক কিডনি ডিজিজ, ম্যালেরিয়া, কালাজের টিবি,
হ্যাঁ, কমন কয়েকটা কজ বলতে হবে। তারপরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার্স: পেল, অ্যানোরেক্সিয়া, পালপিটেশন, হ্যাঁ ওরা একটু দৌড়ালি, শর্টনেস অফ ব্রেথ শুরু হয়, ব্রেথলেসনেস অন এক্সারশন, এক্সট্রিম ফ্যাটিক। তারপরে এই জিনিসটা আমি তখনও ক্লাসেও বলেছি, আবারও বলছি, এবং এবার ভাইভাতেও জিজ্ঞেস করেছি যে কি হবে, পিকা হবে, মানে ইনক্রিজ ডিজায়ার টু ইনজেস্ট আনইউজুয়াল সাবস্টেন্স, নন ফুড সাবস্টেন্স, এবং ওদের আয়রন ডেফিসিয়েন্সি বারবার ইনফেকশনের হিস্ট্রি নিয়ে আসে রিডিউসড ইমিউনিটির জন্য। আচ্ছা, সাইনে কি পাবো? পেলোর পাচ্ছি, অ্যাট্রোফিক গ্লসাইটিস, কলিনেকিয়া, ব্রিটেল নেইল, ইরিটেবল থাকবে, স্কুলে পারফরমেন্স কমে যাবে, 15% ক্ষেত্রে স্প্লিনোমেগালি হবে। আর এই দুটো আনকমন, পামার-ভিনসন সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোম, এই দুটো আনকমন। সাইট অফ এক্সামিনেশন এনিমিয়া কালকে সেদিন এক্সামিনেশনের সময় বলেছি। আচ্ছা, কি কি ইনভেস্টিগেশন করতে দিব? হিমোগ্লোবিন কম থাকবে, টিসিডিসি নরমাল থাকবে, প্লাটেট কাউন্টও নরমাল সবই, রেটি কাউন্টার ইউজুয়ালি নরমাল থাকে বা লো, খুব বেশি লো হবে না, লো থাকবে অথবা নরমাল থাকবে, 0.2 to 2 হলো নরমাল কাউন্ট। আর পিবিএফটা খুব জরুরি, আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক পাবো। যদি তোমাদের বলা হয় যে দুইটা ইনভেস্টিগেশন লিখো, যে এই ধরনের রিটেন থাকতে পারে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়ার, মানে দুইটা ডিডি চাইবে এবং তাদের জন্য ইনভেস্টিগেশন লিখতে দুইটা, সেক্ষেত্রে এই যে সিবিসির মধ্যে পিবিএফটা লাগবেই। আর হলো মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, অ্যানিসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, টিয়ার ড্রপ সেল, পেন্সিল শেপ সেল, অকেশনাল টার্গেট সেল লাগবে। আর আরবিসি ইন্ডিসেস রিডিউসড হবে, ঠিক আছে, এমসিভি, এমসিএইচ, এমসিএসসি, যেটা নাকি আয়রন থ্যালাসেমিয়াতে রিডিউসড হবে না। আর আরডিডব্লিউ ইনক্রিজ থাকবে এখানে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আরডিডব্লিউ বেড়ে যাবে, মাথায় রেখো। আচ্ছা, তারপরে এই মাইক্রোসাইটিক আরটিডব্লিউ নিয়ে ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো ম্যাম, আরডিডব্লিউ তো ম্যাম আমরা মেইনলি হচ্ছে যে নিউট্রিশনাল অ্যানিমিয়া নাকি হচ্ছে এটা থ্যালাসেমিয়া, ডিফারেন্সিয়েট করার জন্যই তো করি ম্যাম? না, অ্যানিসোপয়কিলোসাইটোসিস দেখার জন্য করা হয়, মানে যখনই সাইজ শেপে, মানে একটা প্রোডাকশন নাকি কজের জন্য আমরা বুঝতে পারি আরডিডব্লিউ ম্যাম ডিফেক্টটা এটাই কোন আমার জায়গায়। কোশ্চেন যে থ্যালাসেমিয়াতে তো ম্যাম আরডিডব্লিউ নরমাল থাকে সাধারণত, কিন্তু থ্যালাসেমিয়াতে তো ম্যাম হচ্ছে অ্যানাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস থাকে। থাকছে, তো ম্যাম হ্যাঁ সেই ক্ষেত্রে তো ম্যাম থ্যালাসেমিয়াতে তো আরডিডব্লিউ বেশি থাকতে পারে, তো ম্যাম এটা করে লাভ থাকে, কি? ক্যারিয়ারে থাকে, মানে প্রবলেম হয় তখন আমরা এটা করি কি, এটা হলো আমাদের জন্য, তোমাদের জন্য না, যে আমরা থ্যালাসেমিয়া থেকে ট্রেড থেকে আলাদা করার জন্য আগে আয়রন থেরাপি দিয়ে নেই, তারপর ধরো অনেক জায়গায় গ্রামে গঞ্জে তোমার ইলেকট্রোফোরেসিসটা হয় না, কিন্তু আরডিডব্লিউ রেজাল্টটা হয়ে যায়, আরবিসি ইন্ডিসেস দেখতে গেলে এটা হয়ে যায়, কারণ এটা পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে দেখে। তো তখন দেখা যায় যে এটা দিয়ে আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি, ঠিক আছে। আর মেইনলি কোনটা স্টোর কম নাকি তার নিজস্ব, এটা বেশি বোঝা যায় যে মানে আরবিসি কোন জিনিসটা কমের জন্য হচ্ছে, তার জিনিস কম নাকি ফ্যাক্টরি থেকে সে তৈরি হচ্ছে না, যে ডিফেক্টিভ। হ্যাঁ, পার্থক্যটা যে অ্যানিসোপয়কিলোসাইটোসিস দুইটাতেই থাকতে পারে, কিন্তু যেটাতে হলো তার জিনিস পাচ্ছে না, কি বলে, র ম্যাটেরিয়াল পাচ্ছে না, সেখানে বেড়ে যাচ্ছে। আর র ম্যাটেরিয়াল আছে কিন্তু সে নিজেই ডিফেক্টিভ, তখন সেটা নর্মাল থাকছে, ঠিক আছে। আর রেটিকুলোটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হিমোলাইসিস হচ্ছে নাকি এটা প্রোডাকশনই হচ্ছে না, সেটা দেখে রেটিকুলোসাইট কাউন্টের ইম্পর্টেন্স অনেক বেশি। আচ্ছা, তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে পিবিএফ, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়ার ডিডি কি? এই যে দেখো, থ্যালাসেমিয়ার ট্রেট, কিন্তু আমি তোমাদেরকে কি বললাম যে আমি এক জায়গায় হিমোগ্লোবিন ইলেকট্রোফিসিস করতে পারছি না, এখন এটা ট্রেট নাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা বোঝার জন্য ওই তাদের আরডিডব্লিউটা আমরা দিয়ে নিই, আগে আয়রন থেরাপি দিয়ে নিই, তারপরে আমরা আবার করতে দিই, তখন আমাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট চলে আসে, বুঝতে পারি যে এটা থ্যালাসেমিয়া হবে অথবা এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, এটা আমাদের পোস্ট গ্রাজুয়েশনে ধরে, এই জন্য বললাম তোমাদের লাগবে না। আচ্ছা, ব্লিড পয়জনিং ও এটা হতে পারে, এনিমিয়া, ক্রনিক ডিজিজে এবং সিরোলাস, এই চারটা একদম সুন্দর করে মুখস্থ রাখবা, যারা ভালো পারো তাদেরকে ধরবে। যখন নাকি স্লাইডটা দিবে ওখানে তোমরা বলবা যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, তখন বলবে যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া আর কিসে কিসে হয়। আচ্ছা, তুমি যদি তখন বলবে যে তোমার যদি মনে হয় দুইটা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, এখন তুমি ডিফারেন্সিয়েটিং করার জন্য প্রথমে কি করাবা? প্রথম কথা আয়রন প্রোফাইল করাবো, কারণ হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা অনেক দামি বা সব জায়গায় হচ্ছে না, তা আয়রন প্রোফাইল দেখেও আমরা বুঝতে পারি। তারপরে গিয়ে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, এবং 9 মাসের আগে কিন্তু ইলেকট্রোফোরেসিস করা হয় না, কারণ কি ফিটাল হিমোগ্লোবিন ডিসঅ্যাপিয়ার করতে করতে 9 মাসে পরে যায়, এখন অনেকে 6 মাসও বলে যে 6 মাসে পরে করতে দিব। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার স্লাইড থেকে খুব কমন একটা কোশ্চেন হলো আমরা কতদিন থেরাপি দিব? হ্যাঁ, যে 4 মাস বা 3 মাস বা 4 মাস দিই, কারণ কি এই স্টোরটা রিপ্লেনিশ হওয়ার জন্য 1 থেকে 3 মাস লাগে, তার হিমোগ্লোবিন লেভেল নরমাল হয়ে যায় 1 মাসে, আর স্টোরটাকে আবার স্টোরে জমা করার জন্য আমার থেকে 1 থেকে 3 মাস লাগবেই। সো আমার এই জন্য টোটাল 3 মাসের থেরাপি দিতে হয়।
ঠিক আছে, আয়রন থেরাপিটা ধরে 3 মিলিগ্রাম পার কেজি করে দিব, 3 ডিভাইডেড ডোজ দিব, খালি পেটে দিলে ভালো হয় কারণ এটা খুব বমি ভাব হয়। আচ্ছা, এটাতে আর যাচ্ছি না। আর যারা নাকি ওরালি খেতে পারে না তাদেরকে আমরা প্যারেন্টাল দিই। আর ব্লাড ট্রান্সফিউশন কখন দিব? যখন হিমোগ্লোবিন লেভেল অনেক কমে যায় 4-এর নিচে, হ্যাঁ তখন। সহজে কিন্তু কোনো বাচ্চাদের বা বড়দেরও বলবো ব্লাড ট্রান্সফিউশনে যাবা না। অনেকেই কথায় কথায় নাপিতে ফোড়া কাটার মতো ভয়, মানে ব্যাপারটা জানেও না, ঢুস ঢাস ব্লাড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশনটা আমরা চাইবো অ্যাভয়েড করতে। আচ্ছা, আর এখান থেকে তোমাদের ধরবে যে আয়রন কন্টেনিং ফুড কোনগুলা, ঠিক আছে, ওইটাতে চলে যাবে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব 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 ইম্পর্টেন্ট। এক হলো টেবিল ভাবে থাকবে, থ্যালাসিমিয়ার সাথেও আসবে, আবার থ্যালাসিমিয়ার সিনারিও হিসাবে তোমাদের দিতে পারে। আচ্ছা, থ্যালাসেমিয়াতে শুধু কোশ্চেনটা চলে যায় যে বেশি কিছু বলবো না, নরমাল, এটা নরমাল হিমোগ্লোবিন প্যাটার্নটা লাগবে। ফিটাল হিমোগ্লোবিন অ্যাট বার্থে 70% থাকে, যে 9 মান্থ পর্যন্ত। থ্যালাসেমিয়া তো বেশি থাকে, সো আমরা এর জন্য 9 মান্থের পরে করি। আচ্ছা, তোমাদের যেটা লাগবে সেটা দিচ্ছি। থ্যালাসেমিয়া কয় ধরনের? আলফা বিটা আর পারসিস্টেন্ট। আলফা বিটা বলতে পারলেই হবে, আর কিছু থাকে হিমোগ্লোবিনের প্যাথিস, মানে স্ট্রাকচারাল প্রবলেম। আচ্ছা, এখানে কেন হয়, ডিফেক্টটা কোথায় এটাও জিজ্ঞেস করে টেবিল ভাইবায়, যে গ্লোবিন চেইন সিনথেসিসে ডিফেক্ট থাকে। এবং বিটা থ্যালাসেমিয়া হলো মিউটেশনের জন্য চেইন ডিফেকশনটা হয়, পয়েন্ট মিউটেশনের জন্য। আলফা থ্যালাসেমিয়াতে ডিলেশনের জন্য। এটা মনে না রাখতে পারলে চলবে। আচ্ছা, চলে যাই, আমার খালি বেশি বেশি। আচ্ছা, বিটাতেই থাকি, হ্যাঁ আমরা আলফাতে আর যাচ্ছি না। বিটা থ্যালাসেমিয়া 3 ধরনের হতে পারে, মেজর, মাইনর আর ট্রেড। সাধারণত মেজরটা তোমার অল্প বয়সে আসবে, আয়রন লোড নিয়ে আসবে, আর হলো মাইনর ইন্টারমিডিয়েটটা 2 বছরের পরে আসবে। আর ট্রেডটা সাধারণত ইনসিডেন্টালি ধরা পড়ে, হ্যাঁ, যে আমরা যখন মনে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তখন দেখা যায় যে মানে টেস্ট করতে দিলে ট্রেডটা ধরা পড়ছে। আচ্ছা, এখানে আর থাকছি না, ক্লিনিক্যাল ফিচারে চলে যাই। প্রোগ্রেসিভ পেলোড নিয়ে আসবে। এখান থেকে সিনারিও দিয়ে তোমাদের এসিকিউ তে থাকবে, তোমাদের তখন ডায়াগনোসিস লিখতে হবে। হ্যাঁ, প্রোগ্রেসিভ পেলোড থ্যালাসেমিয়া থেকে একটা কোশ্চেন থাকতে পারে। ফেলিয়ার টু থ্রাইভ, রিকারেন্ট এপিসোডস অফ ইনফেকশন, বারবার ইনফেকশন নিয়ে আসতে পারবে, অনেক দেরিতে আসলে ম্যাসিভ স্প্লিনোমেগালি নিয়ে আসবে, কমপ্লিকেশনের ফিচার্স নিয়ে আসবে। তারপরে আমরা এই যে ফেসটা খুব ধরে, হ্যাঁ ভাইভাতেও ধরে, এবং তোমার যখন ক্লিনিক্যাল ফিচার্স লিখবে অবশ্যই থ্যালাসেমিক ফেসিসটা লিখতে হবে। আজকে এবার পরীক্ষা যেমন স্যার জিজ্ঞেস করেছিল যে আরেকটা কি নাম, মঙ্গোলয়েড ফেসিস, মঙ্গোলিয়ানরা এই ধরনের ফেস, সেই জন্য মঙ্গোলয়েড ফেসিসও বলে। ফ্রন্টাল প্যারাইটাল বোসিং, প্রমিনেন্ট জাইগোমা, ডিপ্রেস নেজাল ব্রিজ, একদম মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ, ঠিক আছে। তারপর ইনভেস্টিগেশন কি করতে দিব আমরা? সিবিসি করতে দিচ্ছি, হিমোগ্লোবিন কম থাকবে, আরবিসি ইন্ডিসেস, রেটিকুলোসাইন কাউন্ট বাড়বে, কিন্তু 8-এর বেশি যাবে না। আচ্ছা, ইয়েতে কিছু বলছিলাম, রেটিকাউন্ট কিন্তু নরমাল অথবা লো থাকবে হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, আর বাড়বে হলো তোমার থ্যালাসেমিয়াতে, কারণ সে প্রোডাকশন করে বারবার ডেফিসিয়েন্সি পাচ্ছে, সে আরো বেশি প্রোডাকশন করার জন্য দিতে বলবে, যেহেতু শরীর ঠিক মতো ইয়েটা পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। আচ্ছা, তারপরে পেরিফেরাল ব্লাড ফিল্মে টার্গেট সেল, টিয়ারড্রপ সেল, পেন্সিল শেপ, নিউক্লিয়েটেড সেল, হ্যাঁ এটা বলতে হবে। যখনই রেটি কাউন্ট বেড়ে যায় তখনই কিন্তু নিউক্লিয়েটেড সেলটা আসে। আর আয়রন প্রোফাইলটা এটা সাথে সাথেই ধরে, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন প্রোফাইল কি পাবা আর থ্যালাসেমিয়াতে কি পাবা। আচ্ছা, আর থ্যালাসেমিয়াতে কি কি? হিমোগ্লোবিন এ অ্যাবসেন্ট থাকবে, হিমোগ্লোবিন A to 1.5 to 4%, এই জিনিসটা একদম মুখস্থ। 98% ফিটাল হিমোগ্লোবিন থাকবে। আর আমাদের দেশে কোনটা কমন বেশি? বিটা থ্যালাসেমিয়াটা আমাদের দেশে বেশি কমন, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। রেডিওলজিক্যালি এক্সরে করতে দিব। আর এছাড়া আদার্স আমরা, তোমরা এক্সরে, সিবিসি আর আরবিসি ইন্ডিসেস বললেই হবে। আর ফেরিটিন সাথে আমরা দিই, কারণ আয়রন চিলেশন শুরু করবো কিনা সেটার জন্য। কমপ্লিকেশন, গ্রোথ রিটার্ডেশন, বনি ডিফর্মিটি, রিকারেন্ট ইনফেকশন, কমপ্লিকেশনটা লাগবে, গেলাম না, পড়ে নিও। ট্রিটমেন্টটা কি লিখবা? অবশ্যই প্রথমে এভাবে, এবং আমরা আলাদা করে ভাইভাতে ধরি যে কনভেনশনাল মেথডটাই বলো, সবকিছু বলা লাগবে না। হ্যাঁ, কনভেনশনাল মেথডের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন, আয়রন চিলেশন, তখন জিজ্ঞেস করে আয়রন চিলেশন কখন শুরু করবো? যখন ফেরিটিন 1000-এর বেশি চলে যাবে। স্টেনট্রিনি কখন করবো? যখন বছরে 200 ml পার কেজি লাগবে। আর ডায়েট সাপ্লিমেন্টেশন আর সাইকোসোশাল এসপেক্ট, এটা এভাবে হেডিং দিয়ে তারপরে তোমরা ট্রিটমেন্টটা লিখবা, ট্রিটমেন্ট আসবে। ব্লাড ট্রান্সফিউশন আমরা সাধারণত 7-এর নিচে গেলে থ্যালাসেমিয়াতে দিই, ঠিক আছে। আর হলো এখান থেকে আর কিছু না, প্রিভেনশন, অ্যাওয়ারনেস, ক্যারিয়ার ডিটেকশন, প্রি ম্যারিটাল কাউন্সিলিং আর ইন্টিনেটাল ডায়াগনোসিস। ইন্টিনেটাল ডায়াগনোসিস সাধারণত টেবিল ভাবে ধরবে, রিটেনে লাগবে না, যে আমরা 18 থেকে 22 সপ্তাহে অ্যামনিওসিন্থেসিস বা কোরিওসিন্থেসিস করে আমরা আগে ভাগে জানতে পারি। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। তারপরে হলো থ্যালাসেমিয়া শেষ, আমার তো মনে আর কিছু নাই। ব্লিডিং, ও আইটিপি এটা রয়ে গেছে। আচ্ছা, ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে তোমাদেরকে আবারও বলি, যখন সিনারিওতে থাকবে সাডেন কি বলে
পেটিচি পারপুরা নিয়ে আসছে, মা এসে বলবে বাচ্চা ভালো ছিল, আবার বলছি বাচ্চা ভালো ছিল, সাডেন পেটিচি পারপুরা বা ব্লিডিং স্পট নিয়ে আসছে, সেটা আমাদের মাথায় আসবে যে এটা আইটিপি, এবং একটু লিখাও থাকবে যে 1 সপ্তাহ আগে একটা জ্বরের। এবার ভাইবাতে জিজ্ঞেস করেছে যে আচ্ছা শুধু মা এসে বললে এটা 1 সপ্তাহ আগে জ্বর ছিল, স্যার বারবার বলতেছে তাও ধরতে পারতেছিল না। হ্যাঁ, তো এটা মাথায় রাখবে, সেটা আইটিপি। আর ফিভার, তারপরে তোমার এনিমিয়া আর অর্গানোমেগালি। ফিভার আছে, এনিমিয়া আছে, সেটা অর্গানোমেগালি আছে, সেটা হলো লিউকেমিয়া। ঠিক আছে, আর যদি ফিভার আছে, এনিমিয়া আছে, ব্লিডিং স্পট আছে, কিন্তু কোনো অর্গানোমেগালি নাই, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, কখনোই অ্যাপ্লাস্টিক অর্গানোমেগালি ডিডিতে অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলবা না। ঠিক আছে, আচ্ছা এটা হিমোফিলিয়াতে চলে আসছে। হিমোফিলিয়া কয় ধরনের জিজ্ঞেস করে, এ বি সি কোনটা? আচ্ছা, এই যে অটোজোমাল রিসেসিভ, কালকে তো জেনেটিক পড়াবে, অটোজোমাল রিসেসিভ আর ইয়েটা থ্যালাসেমিয়াটা, হ্যাঁ এটার ইয়েটা ক্যারিয়ারটা মানে ট্রান্সমিশনটা ধরবে, ইনহেরিটেন্সটা, এবং আর কি কি ডিজিজ আছে এটা জিজ্ঞেস করে, এটা তোমরা পড়ে নিও। আচ্ছা, থ্যালাসেমিয়াতে কি কি ফিচার্স নিয়ে আসবে? নিউনেটে তোমার এইভাবে ব্লিডিং নিয়ে আসবে, ব্রুইজিং, ইজি ব্রুইজিং, এবং হলমার্ক কি হেমাথ্রোসিস, সবগুলা এই হিমোফিলিয়াতে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, বেশি বড় করে পড়ার দরকার নাই, ওই পার্থক্যটা ধরে। হ্যাঁ, পিটি এপিটিটি, ক্লটিং টাইম প্রলং, এপিটিটি 2 to 3 টাইমস অফ আপার লিমিট। ঠিক আছে, কিন্তু ব্লিডিং টাইম নর্মাল থাকবে। আমি কি বলেছি, যেটাতে প্লাটেট কাউন্ট কমে যায় সেটাতে ব্লিডিং টাইমটা প্রলংড হয়ে যায়, আর এটাতে নর্মাল থাকবে। যেমন ভলউইনবিল্ডে কিন্তু আমার ব্লিডিং টাইমটাও প্রলং থাকবে। আচ্ছা, এখানে আমরা কি করি, কি কি ম্যানেজমেন্ট কি দিই, অ্যাকিউট ব্লিডিং আর স্পেসিফিক মেজার কি, আমরা ফ্যাক্টরটা দিই। ঠিক আছে, ট্রিটমেন্টটা লাগবে, হিমোফিলিয়াটা জরুরি, হিমোফিলিয়া পড়বা। আর হলো ভন উইলবেনটা আমাদের কিন্তু আবার বলি, ক্লাসের সময় বলেছিলাম যে হিমোফিলিয়া ভন উইলবেনের মধ্যে ভন উইলবেনটা কমন, হিমোফিলিয়া কিন্তু লেস কমন। এটা কেন হচ্ছে? ফ্যাক্টর 8 এর জন্য, এই ফ্যাক্ট দুটো ইয়েতে হচ্ছে, ভন উইলবেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, এবং এটার একটা কাজ হলো প্লাটলেট, এটা দিয়ে এটা সাহায্যে কাজ করে। সো এটা কমে গেলে প্লাটলেটের অ্যাক্টিভিটিটাও কমে যাচ্ছে, তখন ব্লিডিং টাইমটা প্রলং নিয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বেশি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা, ব্লিডিং টাইম, প্রথম টাইম, রেপিটিটি, কোনটা আমরা কোয়াগুলেশন প্রোফাইল দিয়ে কিভাবে কোনটা থেকে আলাদা করব। ধরলাম ব্লিডিং এর ইয়ে দিয়ে কি কি ডিডি, তখন তোমার এই 3টা ডিডি আনতে হবে, এবং ইনভেস্টিগেশনে এটা বলবা। ঠিক আছে, আর ফ্যাক্টর এসে আইটিপির জন্য প্লাটেট কম পাবো, আর এটার জন্য হিমোফিলিয়ার জন্য ফ্যাক্টর কম পাবো, ভলুমের জন্য ভলুমের ফ্যাক্টরটা কম পাবো। ঠিক আছে, এটা এভাবে জাস্ট ডিডি হিসেবে, 3টা ডিডি হিসেবে একটা কোশ্চেন আসতে পারে। যেহেতু এগুলো এসিকিউ থাকে, সো তোমাদের ইয়ে থাকবে না, মানে খুব ডিটেল লিখবা না, যেটা চাওয়া হয় সেটাই। বেশি লিখলে যে তোমরা বেশি নাম্বার পাবা তা কিন্তু না, ইমপ্রেশন ভালো হয় কিন্তু নাম্বার একই থাকে। হিমোফিলিয়া থেকে কোনো কোশ্চেন, কিছু পড়াতে হবে? কারো কোনো কোশ্চেন আছে? হিমোফিলিয়া, হিমোফিলিয়ার টাইপ, কেন হচ্ছে, ইনহেরিটেন্স কিরকম, এক্সলিং রিসেসিভ আর কি কি ডিজিজ আছে, আর হলো কি কি ফিচার নিয়ে আসবে, ইনভেস্টিগেশন কি করতে দিবা, কোয়াগুলেশন প্রোফাইলটা কি কি হচ্ছে, আর ট্রিটমেন্টটা কি, প্রগনোসিসটা কি। হ্যাঁ, এটা কিন্তু প্রগনোসিস ভালো, পরবর্তীতে এটা জিনটা চলে আসলে তখন রিপ্লেসমেন্ট হয়ে এটা আর এই ধরনের অসুখ থাকবে না। আচ্ছা, ম্যাম হচ্ছে লিউকেমিয়া ট্রিটমেন্ট কি পড়ার কোনো দরকার আছে না? হেডিং গুলা লাগবে, হেডিং, কারণ দরকার আছে কি তোমাদের ওই যে ডিডি হিসাবে আসবে, যে একটা পেশেন্ট ফিভার, অ্যানিমিয়া, অর্গানোমেগালি, ফিভার, অ্যানিমিয়া, অর্গানোমেগালি, তখন তোমার লিউকেমিয়া, লিম্ফোমা ডিডি থাকবে। হ্যাঁ, আর থ্যালাসেমিয়া এটা একটা ডিডি হতে পারে, বা টিবিও ডিডি দিতে পারো, কোনো সমস্যা নাই। টিবিতেও কিন্তু অর্গানোমেগালি, ফিভার থাকবে। ওই তখন ট্রিটমেন্ট সাধারণত চাওয়া হয় না, তোমরা তখন কেমোথেরাপি 4টা, ইন্ডাকশন, রিডাকশন, মানে জাস্ট হেডিং গুলা বলবা। লিম্ফোমাতে কেমো প্লাস রেডিও, আর বোন মেরো ট্রান্সপ্লান্টটা হলো লিউকেমিয়ার ক্ষেত্রে কিউরেটিভ, এরকম বলে জাস্ট হেডিং গুলা থাকবে, ডিটেলস লাগবে না যে এতদিন ধরে আমি এটা দিব এটা দিব। আমি আইটেমের সময় বলেছি ডিটেলস তোমাদের লাগবে না, হেডিং গুলা লাগবে। আর হ্যাঁ, লিম্ফোমা তো কালকে পড়াবে, পরশুদিন ওই যে টেবিল ভাইভাতে তোমার প্রি কেমো কি কি মেজার নেওয়া হয় সেটা ধরে। আর বোন মেরো ইনভেস্টিগেশনটা কোনটাতে কি পাবো, লিউকেমিয়ায় কি পাবো, অ্যাপ্লাস্টিকে কি পাবো, এটা লাগে। ঠিক আছে, বোন মেরো ফাইন্ডিংসটা খুব ভালো করে পড়বা। আচ্ছা, তারপরে এটা যাচ্ছে না কেন, আইটিপি যেটা বললাম যে আইটিপি তে সাডেন অনসেট থাকবে। আর এমনিতে যে তোমাদেরকে আগে বলেছিলাম যে প্লাটেট কাউন্ট কমে বিভিন্ন কারণে, এটা এমনি জানার জন্য, ভালো পারলে এটা ধরবে যে একটা ডিস্ট্রাকশনের জন্য, একটা বেশি বেশি খেয়ে ফেলতেছে সেটার জন্য, একটা প্রোডাকশনই কম হচ্ছে, আর এটা হলো স্প্লিনটা বেশি বেশি কাজ করে এটাকে স্প্লিনে নিয়ে নিচ্ছে, ইনগালফ করে নিচ্ছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, 12 মাসে, আগে বলতে 6 মাস, এখন বলে 12 মাসের বেশি থাকলে সেটাকে ক্রনিক বলে। করোনার পরে কিন্তু অনেকেই পাওয়া যাচ্ছে আইটিপি, প্লাটেলেট কাউন্টার বাড়ছে না, আমাদের পরিচিতরই একজন আছে, তার এখন পর্যন্ত বাড়ছে না প্লাটেলেট কাউন্ট।
আচ্ছা, সাইন সিস্টেম কি থাকবে? ব্রুইজিং, পিটিচি। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার আছে ভাইবার মধ্যে যদি কোনো র্যাশের বাচ্চা থাকে তখন কিন্তু জিজ্ঞেস করে পিটিচি কি, পারপুরা কি, ম্যাকিউল, প্যাপিউল এগুলা কি? আমি ক্লাসে একবার বলেছিলাম। আহ আরেকবার একটু খুব দ্রুত বলে যাচ্ছি। ম্যাকিউল হলো যখন নাকি তোমার কি সেটা একটু লালচে লালচে ভাব হচ্ছে, হ্যাঁ, জাস্ট রেডিশ কালারটা। প্যাপিউল কি হবে? যখন একটু উঁচু হবে জিনিসটার সাথে। তারপরে ম্যাকিউল, প্যাপিউল, আর কি আছে? একাইমোসিস। একাইমোসিস যখন এটা 2 সেন্টিমিটার বড় হয়ে যাচ্ছে, অনেক বিশাল বড়, ম্যাকিউলটা অনেক বড়, তখন সেটাকে আমরা বলছি একাইমোসিস। ঠিক আছে। আর পিটিচি পারপুরা হলো সাইজ দিয়ে। পিটিচি হলো লেস দেন সরি পিটিচি বলবো যখন কি একদম ছোট, লেস দেন 1 মিলিমিটার, তখন আমরা সেটাকে বলি পিটিচি। পারপুরা বলি মোর দেন 1 মিলিমিটার, সাধারণত 1 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, ভাস্কুলাইটিসের সাধারণত পারপুরা গুলা হচ্ছে, আর পিটিচি কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়াতে পিটিচি গুলা আসতেছে। আর একাইমোসিস কখন? যখন এই ব্লিডিংটা 2 থেকে 3 সেন্টিমিটার মতো, মিলিমিটার না, এতক্ষণ ছিল মিলিমিটার, এখন সেন্টিমিটার। তারপরে যখন নাকি ওই যে ম্যাকিউল, প্যাপিউল বললাম, প্যাপিউলটা একটু রেজড হলো, এখানে যখন একটু পানি আসলো তখন সেটাকে আমরা ভেসিকেল বলি। যখন নাকি ভেসিকেলটা ছোট 0.5 সেন্টিমিটার তখন ভেসিকেল। যখন এটা মোর দেন 0.5 সেন্টিমিটার একটু বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বুলা বলি। তারপরে যখন এটা বার্নের জন্য হচ্ছে ফ্রিকশনের মতো, সেটা ব্লিস্টার বলি। আর ভেসিকেলটা তো পানি পানি, যখন এটা ক্লিয়ার পাস থাকবে সেটাকে আমরা পাস্তিউল বলি। তাহলে বলতে পারো তাহলে বয়েল কি? পাস্তিউল যেমন ভেসিকল থেকে পাস্তিউল আসলো, সেটা পাস্তিউল, কিন্তু বয়েল হলো প্রথম থেকে এসে পাস দিয়ে উপরে সোয়েলিংটা হয়, সেটা হলো বয়েল। আচ্ছা, তাহলে তোমাদের যদি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বা ওই যে যদি থাকে মিজেলসের ছবিটা, সেখানে কিন্তু ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, তাহলে ম্যাকিউল কি বলো সেটা বলবে। ম্যাকিউল বলবে একটা ফ্লাশড এরিয়া, ঠিক আছে। আর প্যাপিউল হলো রেজড এরিয়া, সারাউন্ডিং থেকে একটু উঁচুতে হাতে লাগে, সেটা হলো প্যাপিউল। আর ম্যাকিউল হলো জাস্ট লালচে কালার, ফ্লাশড হয়ে আছে। ম্যাকুলোপ্যাপুলার দুটো মিলানো, ঠিক আছে। আর এই যে ভেসিকেল ডিসকেল সবই কিন্তু পাওয়া যাচ্ছে হলো চিকেন পক্সে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার দেখো, সাডেন অনসেট অফ জেনারেল স্কিন ব্লিডিং ইন দ্য ফর্ম অফ পিটিচি এন্ড পারপুরা, লেস দেন 1 মিলিমিটার হতে পারে, মোর দেন 1 মিলিমিটার হতে পারে। পিটিচি পারপুরা ইন এ প্রিভিয়াসলি হেলদি চাইল্ড। তারপরে গাম ব্লিডিং থাকতেও পারে, হিমাচুরি হেমাটোমাইসিস বেশির ক্ষেত্রে থাকতেও পারে, ঠিক আছে। এদের কোনো কি কি নাই? সিভিয়ার পেলোড থাকবে না, হেপাটোস্প্লিনোমেগালি থাকবে না, লিম্ফ্যাডিনোপ্যাথি থাকবে না, বনি টেন্ডারনেস থাকবে না। এই চারটা যখন সিনারিও দিবে তখন তোমরা বলবা লিউকেমিয়া, লিম্ফোমা, ঠিক আছে। সিভিয়ার পেলোড, হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি, বনি টেন্ডারনেস। ওকে। আচ্ছা, তারপরে এটাতে আমরা শুধুমাত্র পিসিটা, প্লাটেট কাউন্টটা কম পাবো আর ব্লিডিং টাইমটা ইনক্রিজ পাবো। হ্যাঁ, এপিটিটি কিন্তু এখানে নরমাল হবে। আর বোন ম্যারোতে সাধারণত করা হয় না, কখনোই 1 নম্বরে বোন ম্যারো বলবা না, আমরা সিবিসি, পিবিএফ দেখে বুঝতে পারি। বোন ম্যারো কিছু কিছু ক্ষেত্রে করা হয়, যেমন এবার একজন বলে ধরা খাইছে, এটা অ্যাবনরমালি ডাব্লিউবিসি কাউন্ট দেখে মনে হচ্ছে লিউকেমিয়া হতে পারে, 49,000 50,000 ডাব্লিউবিসি কাউন্ট চলে গেছে। এনিমিয়াটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না, কারণ অত বেশি ব্লিডিংও নাই, কিন্তু সে এনিমিক, তার মানে ফ্যাক্টরিতে গন্ডগোল। তারপরে ইউজুয়াল ট্রিটমেন্ট দিচ্ছি, লাভ হচ্ছে না, আর স্টেরয়েড শুরু করার আগে আমরা বোন ম্যারো করতে চাই। কাউন্সিলিং, সাপোর্টিভ, স্পেসিফিক ড্রাগ আর কমপ্লিকেশন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট সাধারণত আমরা 20,000-এর নিচে গেলে দেই, সাথে ব্লিডিং থাকলে, অথবা 10,000-এর নিচে নিই, তার আগে কিন্তু আমরা দেই না, ঠিক আছে। মিথাইলপ্রেডিসোলন বা প্রেডনিসোলন মানে স্টেরয়েড দিলে একটু কাউন্টটা বাড়ে, আমরা সাধারণত ডেক্সাটা দেই। আইভিআইজি দিলে বাড়ে, এনটিডি দিতে পারো, অপশনগুলো শুধু লিখবা, ঠিক আছে। এখানে লাগবে না অ্যাপ্লাস্টিক এনিমিয়া কি ফিচার্স নিয়ে আসবে, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কারণ ধরে, এটা শুনতে চাই। 50% কেসে আমরা জানি না। এছাড়া ড্রাগস, রেডিয়েশন, ইনফেকশন, হেপাটাইটিস বি থেকে হয়। পার্ভোভাইরাসটা খুব বাজে জিনিস, এফস্টিন বার ভাইরাস আর পার্ভোভাইরাস সব খারাপ জিনিসগুলা করে। আর ইনহেরিটেড কিছু থাকে, ফ্যানকুনিটা বলতে পারলেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বেশি বলা লাগবে না। আর হলো এটা ক্লিনিক্যাল ফিচার্স, আরবিসি কমে যাওয়ার জন্য একটা ফিচার, ডাব্লিউবিসির জন্য একটা, আর হলো থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য একটা। আর ফ্যানকুনি থাকলে ক্যাফিওলি স্পট থাকবে, শর্ট স্ট্রেচার হবে, ঠিক আছে। এখানে দেখো রেটিকুলোসাইট কাউন্ট কিন্তু 0 হতে পারে, একদমই প্রোডাকশন করে কোনো লাভ হচ্ছে মানে ফ্যাক্টরি থেকে পাচ্ছে না। আর বোন ম্যারোতে আমরা কি পাবো? এটা আসে, এটা রিটেনে আসে, অ্যাসেলুলার অথবা হাইপোসেলুলার উইথ পকেটস অফ ফ্যাট সেলস, প্লাজমা সেলস, লিম্ফোসাইট, বাকি সব রিডিউসড। আর কিছু কিছু ক্ষেত্রে একদম ড্রাইভ টাইপ আসতে পারে, তাহলে এটা লাল মার্কস মানে এটা আসতে পারে, আর লিউকোমিয়ারটা পাশাপাশি কম্পেয়ার করে আসতে পারে। আর আমরা ইটিওলজি দেখার জন্য বিভিন্ন ভাইরাল মার্কার সেগুলো দেখি যে কি দিয়ে হলো ট্রিটমেন্ট। এই জিনিসটা লাগে স্পেসিফিক তো বোন ম্যারো, এছাড়া যেহেতু বোন ম্যারো সবসময় করা যায় না, এইটা হেডিং গুলো শুধু লাগবে, ইমিউনোথেরাপি, গ্রোথ ফ্যাক্টর, স্টেরয়েডস। প্রগনোসিসটা জিজ্ঞেস করবে কিন্তু না, সাধারণত অটো নিজে যেটা ভালো হয় নিজেই ভালো হয়ে যায়, হ্যাঁ, সেলফ হয়, ওগুলো আমরা শুধু সাপোর্টিভ দিই। মানে আর কিছু নাই, শেষ। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? ম্যাডাম 12টা থেকে ক্লাস নিবে, তার আগে একটু খাওয়া দাওয়া করে নাও।
ওমি পড়াবে লিউকেমিয়া লিম্ফোমা, ওদিকে তোমার জেনেটিক্স আর হলো এন্ডোক্রাইনের শুধু থাইরয়েড হাইপোথাইরয়েডিজমটা পড়াতে বলছি, আর রিকেটস কার্ভি ওগুলা নিয়ে একটু আলাপ করতে বলছি যা ধরে, এই তো এগুলা পড়াবে। আমার টপিকস গুলোতে আর কোনো কোশ্চেন আছে? কালকে যা পড়িয়েছি সেগুলা পড়া হয়েছে তোমাদের? ধরবো? 54, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না। অয় অয় 54 আছো? অয় অয় না কি যেন নামটা, বলো তো একজন 54 এর নামটা কি? রোল নাম্বার 54, তুমি আছো তো দেখতে পাচ্ছি। ম্যাম এ এম রয়। আচ্ছা, এ এম ছিল নাকি? ম্যাম এ এ হ্যাঁ। কই ও কথা বলছে না কেন, ও চুপচাপ আছে কেন? 54 তুমি আছো না? কোনো পড়ায় কালকে রাতে পড়ে নাই তার মানে। আচ্ছা, আর কাকে ধরবো? তানভীর কি? মুবিনা, নাহিয়ান নিচে যাচ্ছে না কেন? পপি বলো তুমি পড়ছো কিনা? পপি কোনো আওয়াজ নাই। স্বাক্ষরকে পাওয়া গেছে, স্বাক্ষর বলো। হ্যাঁ পপি, ওয়ালাইকুম সালাম। কালকে কি পড়েছো আমাকে শুধু বলো। কালকে পড়েছো কিছু না পড়ো নাই? না ম্যাম, কালকে পড়া হয়নি, একটু শরীরটা অসুস্থ তাই পড়িনি ম্যাম। ওহো, কি হয়েছে? পাত্তা দিও না এখন অসুস্থতাকে। গরম চা খাবা, গরম চা বা কফি খেয়ে পড়তে বসবা। ঠিক আছে, স্বাক্ষর তুমি বলো, স্বাক্ষর পড়েছো? অনেকদিন পর ওকে পাওয়া গেল। জি ম্যাম, দোয়া করছি। আচ্ছা, বিয়ানিল্লাহ। স্বাক্ষর নাই। শামীম? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলো কালকে কি পড়েছো বলো। কালকে পড়ো নাই? হুম। ডেভেলপমেন্ট পড়েছো? গুড, ভেরি Growth গুড। and- এটা ঠিক আছে, ডেফিনেশন পারলেই হবে। তোমাদেরকে আর বিপদে ফেলছি না, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা পড়বা, একটু হলেও পড়ে এগুলো এগিয়ে রাখা। একদিনে তো আর শেষ করতে পারবা না। আজকে যেমন তোমরা পড়বা যে হিউফিলিয়া আইটিপি ভনিলবেনটা, হ্যাঁ এখানে কোনটাকে কি ট্রিটমেন্ট দিব, কি ইনভেস্টিগেশন কি পাবো, ওইদিকে আইডিএ থ্যালাসেমিয়াতে ইনভেস্টিগেশনে কি পাবো আর ট্রিটমেন্টে কি দিব। ঠিক আছে, এইটুকু আজকে পড়তে পারলেও অনেক। ওকে, আমার দিক থেকে শেষ। 12টায় ম্যাডাম শুরু করবে। হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করে নাও। সজীব শেষ। আসসালামু আলাইকুম ম্যাডাম।